গো বউ, আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছ শুনি? তোমাকেও বলি আরি, তা সকাল সকাল কলসি কাকে নিয়ে আমি কোথায় যেতে পারি বলো তো? ও আচ্ছা, পুকুর ঘাটে জল আনতে যাচ্ছ বুঝি? তাই তাই কথাটা ভালোভাবে বললেই তো হতো। তুমি দেখতে পাচ্ছ না, আবার জিজ্ঞাসা করছো, তাই তো আমি এভাবে বললাম। যাই হোক, কিছু মনে করো না, তুমি বাড়িতেই থাকো, আমি পুকুর ঘাট থেকে জল নিয়ে আসি, তারপর এসে খেতে দেব। আর শোনো, না খেয়ে কিন্তু কাজে বের হবে না, এই বলে দিলাম। তুমি যখন বলছো, না খেয়ে যাওয়ার সাধ্য আছে আমার, বলো? আমার ঘাড়ে কটা মাথা আছে শুনি যে তোমার কথার অবাধ্য হই? তার মানে তুমি বলতে চাইছো আমি সব সময় তোমার সাথে ঝগড়া করি, তাই তো? না গো, এমনি তোমার সাথে একটু মশকরা করলাম, এই আর কি। ঠিক আছে, যাও, তুমি পুকুর ঘাট থেকে জল নিয়ে এসো, আমি এদিকে আমার হাতের কাজগুলো সেরে নেই। তারপর তুমি এলে খাবার খেয়ে তবে কাজে যাব, কেমন? ঠিক আছে, আমি যাব আর আসবো, খুব বেশি সময় লাগবে না। কি হলো কি, আজ এত বেলা হয়ে গেল, ভোলার বউ তো এখনো জল নিয়ে এলো না? কেন গো, তুমি কি ওই পরমার জন্য এখানে অপেক্ষা করছো নাকি? তা বুঝি সকাল সকাল পরমার মুখখানা না দেখলে তোমার ভালো লাগে না? কি যে বলো না তুমি, আমি তো ভয়ে আছি কখন হুট করে আবার সে পুকুর ঘাটে চলে আসে, কারণ সে পুকুর ঘাটে আসার আগেই তো আমাদের এখান থেকে সরে গিয়ে তাকে আবার জায়গা করে দিতে হবে গো। এভাবে বলছো কেন? ও কি গ্রামের মহারানী হয়ে গেছে নাকি গো যে ওকে জায়গা করে দিতে হবে? সেটা সেটা না বলে বলো যে ও পুকুর ঘাটে আসলে আমরা ওর থেকে মুখ ফিরিয়ে নেব, যেন ওর মুখখানা সকাল সকাল আমাদের দেখতে না হয়। সেটা আর বলতে, আসলে সকাল সকাল ওই অপয়ার মুখখানা দেখলেই তো আমাদের সারাটা দিন খারাপ যাবে। আর তাই তো খেয়ালে রাখি যে কখন সে পুকুর ঘাটে জল নিতে আসবে, আর সে আসার আগে আগে আমরা দূরে সরে যাব। সত্যি, আমরা যে ওই ভোলার বউয়ের জন্য পুকুর ঘাটে কদণ্ড বসে গল্প করব তারও উপায় নেই, যখন তখন হুটহাটি পুকুর ঘাটে জল নিতে চলে আসে। তখনই পরমা নদীর ঘাটে জল নিতে যায়, আর তাদের কথাগুলো শুনে সে ভীষণ মন খারাপ করে। শুনছো মোড়ল মশাই, আর কিছুদিনের মধ্যেই আমার আবিরের জন্মদিন, আর তাই আমি এবার চাইছি আবিরের এবারের জন্মদিনে এই গ্রামের সকলকে নেমন্তন্ন করে খাওয়াবো। সে কি গো, গ্রামের সকলকে আবার বাড়িতে ডেকে এত হই হুল্লোড় করা কি আছে বলো তো? এমনিতেই সারাদিন ধরে এর বিচার ওর বিচার করে মাথাটা আমার গরম হয়ে থাকে, তারপর আবার বলছো জন্মদিনে গ্রাম শুদ্ধ লোক খাওয়াবে। না না না, এর পক্ষে আমি নেই। তার চেয়ে প্রতি বছর আবিরের জন্মদিন বাড়িতে পালন করো, সেভাবেই করো, এর মধ্যে আর ঝামেলা বাড়িও না। আর তাছাড়া গ্রাম শুদ্ধ লোককে খাওয়াতে গেলে কত খরচ করতে হবে একবার ভেবে দেখেছো তুমি? এসব কি বলছো কি তুমি? তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, আর ছেলের জন্মদিনে সামান্য একটু খরচা করবে, তাতে এত কৃপণতা করছো? দেখো, তুমি এই সকাল সকাল আমার সাথে ঝগড়া করতে এসো না। তোমাদের তো কোনো কিছুরই অভাব আমি দেইনি, তাই না? তাই বলছি, যেভাবে তোমাদেরকে রেখেছি সেভাবেই ভালো থেকো। আর ছেলের জন্মদিন যদি করতেই চাও তাহলে ঘরেই করবে, বাইরে কাউকে ডাকতে হবে না। আর এটাই আমার শেষ কথা। এই কথা বলে মোড়ল মশাই ঘর থেকে বেরিয়ে যায়। এই মানুষটা সারাটা সময় গ্রামের মানুষের সাথে যে দুর্ব্যবহার করে তাই নয়, ঘরের বউয়ের সাথেও তো ভালো আচরণ করে না মোটেও। আর সে তো সারাক্ষণ শুধু কিপটেমি আর কিপটেমি করে। এভাবে কিপটেমি করলে কি চলা যায়? কিন্তু কে বোঝাবে তাকে? সে তো আমার কোনো কথাই শোনে না। যাই হোক, এখন এসব ভেবে কোনো কাজ নেই, আমি দেখি আবার আবির কোথায় গেল। ওদিকে সকাল সকাল সুমনা ভাইয়ের বাড়িতে এসে হাজির হয়। দাদা! এ কিরে সুমনা, তুই এত সকাল সকাল? আর তাছাড়া
আমাদের খবর না দিয়ে চলে এলি যে। আর তাছাড়া জামাই তোর সাথে আসেনি, তুই একা কেন? বুঝেছি, জামাই নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, তাই তো। তা ভালো কথা। তা আমাকে খবর দিলেই তো আমি গিয়ে তোকে নিয়ে আসতাম। যাই হোক, এসেছিস যখন, এবার কিন্তু তোকে তাড়াতাড়ি যেতে দেব না। লাগলে জামাইয়ের সাথে আমি নিজে কথা বলে নেব। দাদা গো, কদিন কি গো, আমি তো সারা জীবনের জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি। আমি যে আর ও বাড়িতে ফিরে যেতে পারবো না গো দাদা। এসব কি বলছিস কি তুই? সারা জীবনের মতোই বাড়িতে চলে এসেছিস মানে? আমি তো তোর কোনো কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। তুই কি তাহলে জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস? না না দাদা, ঝগড়া করে আসিনি। আসলে আমার স্বামী আরেকটা বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে এসেছে, আর আমাকে কার ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছে। আমি আর ও বাড়িতে ফিরে যাব না দাদা। তুমি কি আমাকে আশ্রয় দেবে না, নাকি তুমিও এই বাড়ি থেকে বের করে দেবে? এসব কি বলছিস কি? তোর স্বামী আরেকটা বিয়ে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? এটাও ঠিক করেনি। এর জবাবদিহিতা ওকে করতেই হবে। কোনো লাভ হবে না দাদা, কোনো লাভ হবে না। তাই বলছি, তুমি শুধু শুধু ওর কাছে গিয়ে নিজের মান সম্মান খুইও না। আর যদি পারো আমাকে তোমার এই বাড়িতে আশ্রয় দাও। এসব কি বলছিস? এটা তো তোরও বাড়ি, তোকে আশ্রয় দেব না মানে? তুই এখানেই থাকবি, তোকে কোথাও যেতে হবে না বোন। দেখেছো, সকাল সকাল নাম নিতে এই অপয়া বউটা এসে হাজির হয়েছে। সত্যি আর ভালো লাগে না বাবু। সবাই ঘুরে দাঁড়াও, এই অপয়ার দিকে তাকিও না, তাহলে কিন্তু আজকের দিনটা খারাপ যাবে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, সেই। আর তাই তো সে আসার সাথে সাথে আমরা ঘুরে দাঁড়িয়েছি। ও পুকুর থেকে জল নিয়ে চলে যাবে, তারপর আমরা আমাদের কাজ করব। পরমা ভীষণ মন খারাপ করে আর বলে, দেখো, তোমরা আমাকে দেখে সবসময় এমনটা কেন করো বলো তো? আমি কি করেছি, কি অন্যায় আমার, যার কারণে তোমরা আমার মুখটা পর্যন্ত শোনো গো, তোমার মুখ দেখলে যা আমাদের অকল্যাণ হবে। কারণ তুমি তো অপয়া বউ, এতটা বছর ধরে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তানের মুখও দেখলে না। তুমি তো একটা বাজা বউ, আর কোনো বাজা বউয়ের মুখ সকাল সকাল দেখলে তার অকল্যাণ তো হবেই, তাই না? আমি মানছি, আমি সন্তানের জন্ম এখনো দিতে পারিনি, কিন্তু এটা কি আমার অপরাধ বলো? বিধাতা যদি আমার সন্তানের মা হওয়ার ক্ষমতা নাই দেয়, তাহলে আমি কি করব বলতে পারো? তুমি অপয়া, তাই তুমি সন্তানের মা হতে পারোনি। যাই হোক বাবু, এখন এত কথা না বলে এখান থেকে যাও তো দেখিনি। আমাদের ঢের কাজ বাকি আছে, এ কাজগুলো যে আমাদের করতে হবে। পরমা আর কোনো কথা না বলে পুকুর ঘাট থেকে জল নিয়ে কাঁদতে কাঁদতে সে আবার বাড়ির দিকে ফিরে যায়। আর বাড়িতে ফিরতে সে তার ননদ সুমনা আর তার স্বামীকে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখে। এই তো পরমা, তুমি চলে এসেছো। যাক, ভালোই হয়েছে, সুমনা এসেছে। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে, বুঝলে তো? কি পরমা, তোমার চোখে জল কেন? কি হয়েছে কি? এই তো সকাল সকাল পুকুর ঘাটে গেলে জল আনতে। পরমা কোনো কথা না বলে শুধুমাত্র কাঁদতে থাকে। কি হলো কি পরমা, তুমি কাঁদছো কেন? আমার কথার উত্তর দাও। কেউ কি তোমাকে কিছু বলেছে? ভোলা এ কথা বলতেই পরমার একটু দেরি না করে কলসিটা ঘরের পাশে রেখে সে ঘরের ভেতরে চলে যায়। কি পরমা, তুমি কিছু না বলে ঘরে চলে গেলে যে? কি হলো কি? সুমনা, তুইও ঘরে যা, আমি দেখি তোর বৌদির আবার কি হলো। এই কথা বলে ভোলা ঘরে চলে যায়। এ কি,
বৌদির আবার কি হলো সে তো কোনো কথা না বলেই ভাবে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে গেল। তাহলে কি আমাকে দেখে সে অখুশি হয়েছে আমি বাড়িতে এসেছি বলে সে এমন কিছু কাহিনী করছে? বুঝতে পারছি না বাপু, তবে এ বাড়ি তো আমারও অধিকার আছে, তাই আমি এ বাড়িতে আসতেই পারি। আর তাছাড়া দাদা তো আমাকে এখানে থাকার অনুমতি দিয়েই দিয়েছেন। আর তাই বৌদি কি করলো না করলো এগুলো থেকে আমার লাভ নেই বাপু, আমি বরং ঘরে যাই, গিয়ে একটু বিশ্রাম নিই। ভোলা ঘরে গিয়ে দেখে পরমা অনেক কান্নাকাটি করছে। এ কি বউ, তুমি ওভাবে ঘরে চলে এলে আর ঘরে এসে এভাবে কাঁদছো? নিশ্চয়ই তোমার কিছু হয়েছে। কি হয়েছে বলো না? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কি হয়েছে বুঝতে পারছো না? গ্রামের লোকেরা আমার মুখ পর্যন্ত দেখতে চায় না। সবাই আমাকে অপয়া বলে, সবাই বলে আমার মুখ দেখলেও নাকি সবার দিন খারাপ যায়। আর তাই তো আমাকে তারা সব সময় কথা শোনায়। আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি যেন আমার নিজের জীবনটা শেষ করে দেই। এসব কি বলছো? কি তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? আর তাছাড়া তোমার আমার সন্তান হয় না, এটা শুধুমাত্র বিধাতার ইচ্ছা, এটা তো তোমার আমার কোনো হাত নেই। আর তাছাড়া আমার বিশ্বাস বিধাতা একদিন না একদিন আমাদের মনে কষ্ট দূর করবে। দেখবে ঠিক তিনি আমাদের সন্তান দান করবে। কিন্তু কিন্তু সেটা কি করে বলতে পারো? এতটা বছরেও যখন একটা সন্তানের জন্ম দিতে পারিনি, আর কবে আমাদের সন্তান হবে বলো তো? তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি আরেকটা বিয়ে করো। আমার জন্য তুমি শুধু শুধু কেন সন্তানের মুখ দেখা থেকে বঞ্চিত থাকবে বলো তো? দেখো, তুমি আরেকটিবারের জন্য এসব কথা বলবে না, এই বলে দিলাম। এই কথা বলে ভোলা ঘর থেকে বেরিয়ে যায়। আর তখনই সুমনা সেখানে এসে হাজির হয়। বৌদি, এতদিনে তুমি এখানে ভালো কথা বলেছো। সত্যি আমারও মনে হয় এবার দাদার আর একখানা বিয়ে করা দরকার, কারণ সন্তান সন্ততি না থাকলে বংশের বাতি জ্বালাবে কে বলো তো? তুমি তো আর দাদাকে সন্তান সুখ দিতে পারবে না, তাই না? সুমনার কথায় পরমা ভীষণ দুঃখ পায়। হে বিধাতা, আর যে আমি পারছি না, আর এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি তুমি আমাকে তুলে নাও বিধাতা, তুলে নাও। বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু পরমার দুঃখ কিছুতেই দূর হয় না। কারণ যতই সময় যাক না কেন পরমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যায় না। আর এতে করে পরমা অনেক ভেঙে পড়ে। পরমা যদি ঘরের বাইরে বের হয় তাহলে গ্রামের মহিলারা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, অনেক বাজে কথাও বলতে থাকে। আর পরমা সেই সব কিছু শুনে আবার মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরেও যে তার কোনো শান্তি নেই, কারণ তার ননদও তাকে অনেক কথা শুনিয়ে দেয়, বাজা বলে অপবাদ দেয়। এই সব কিছু কিছুতেই পরমা মেনে নিতে পারে না। আর তাই তো সে নিজেকে একরকম ঘরেই আবদ্ধ করে ফেলে। আমি আর পারছি না, আমি যে এবার হাঁপিয়ে উঠেছি। নিজেকে বড্ড অপরাধী আর দোষী বলে মনে হচ্ছে। সত্যি তো আমি দোষী, আমি তো অপরাধী। আমার জন্যই তো এই সব কিছু হচ্ছে। যদি আজ আমি সন্তান জন্ম দিতে পারতাম তাহলে আমার সংসারটা অনেক সুখের হতো। না না, এভাবে আর থাকলে চলবে না। আমার জন্য সব কিছু এভাবে শেষ হতে চলেছে। আমার স্বামী কেন আমার জন্য আর নিজের জীবনখানি এভাবে নষ্ট করবে? সুমনা তো সেদিন আমাকে ঠিকই বলল, আমার স্বামী যদি আর একটা বিয়ে করে তাহলে ঠিকই সে সন্তানের মুখ দেখতে পাবে। শুধু শুধু সে কেন আমার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করবে? আমি জানি সে আমাকে বড্ড ভালোবাসে, আর তাই তো সে আমার মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়েছে। কিন্তু আমি তো এটা কিছুতেই হতে দিতে পারি না। আমার উচিত তাকে ভালো রাখা। আর তাই এবার আমি সত্যি সত্যি আমার স্বামীকে আরেকটা বিয়ে করাবো। তারপর আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আর কখনো কোনো দিনও কারোর সামনে আসবো না, কারোর সামনে না। কিছুদিন ধরে দেখছি পরমা আমার সাথে ঠিক মতো কথা বলে না। আর ওই যে ও সব সময় ওই ঘরের মধ্যেই থাকে, ঠিক মতো কোনো কাজ কাম করে না, পুকুর ঘাটে জল আনতে যায় না, এমনকি আমার সাথে ঠিক মতো কথাও বলে না।
আমি জানি না পরমা এমনটা কেন করছে। না না, এভাবে এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমি এক্ষুনি পরমার কাছে গিয়ে কথা বলবো। ও নিশ্চয় কোনো কষ্ট পেয়েছে, আর তাই তো ও এভাবে সবার কাছ থেকে আড়াল করতে চাইছে। এ কি দাদা, তুমি কখন ফিরলে কাজ থেকে? যাই হোক, ফিরেছো ভালোই হয়েছে। আমার রান্না বান্না ওদিকে সব শেষ হয়েছে, চলো খেতে চলো। না রে সুমনা, এখন আমার খিদে নেই। আমি আমার ঘরে যাচ্ছি। আচ্ছা সুমনা, তোর বৌদি সারাদিন এভাবে নিজেকে ঘরে ওভাবে আটকে রাখে, তোর সাথে কি ঠিকমতো কথা বলে না? না দাদা, আমি যে তোমার বাড়িতে এসেছি থেকে শুরু করে তোমার বউ কোনো কাজ কাম কিছুটি করে না কো। আর ওভাবে মুখ লুকিয়ে ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে আরামায়েশ করে। আর আসলে আমি তো তোমাদের বাড়িতে এসেছি, তোমরা আমাকে খেতে করতে দিচ্ছ, আর তাই তো আমাকে দিয়ে এভাবে গাধার খাটুনিও কাটিয়ে নিচ্ছে তোমার বউ। কিন্তু তাতে করে আমার সমস্যা নেই। কিন্তু তুমি তো তোমার বউয়ের সাথে কথা বলতে পারো, সে কেন এমনটা করছে? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এবার যে পরমার সাথে আমাকে কথা বলতেই হবে। এই কথা বলে ভোলা আর একটু দেরি না করে পরমার কাছে যায়। এই তো তুমি এসেছো, ভালো হয়েছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার সব কথা পরে হবে। আগে বলো পরমা, কি হয়েছে কি তোমার? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন একা একা থাকো, কারোর সাথে কথা বলো না, কোথাও যাও না। বলো বলো, তোমার কষ্টটা কি? আমি তোমার সব কষ্ট দূর করার চেষ্টা করব। সত্যি সত্যি বলছো তুমি আমার সব কষ্ট দূর করতে পারবে? তাহলে আমার একটা কথা রাখো, তুমি আরেকটা বিয়ে করো। এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি পরমা? আমি কেন আরেকটা বিয়ে করতে যাব? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে চাই, আর কিছুই চাই না আমার। না না, সেটা বললে কি আর হয় নাকি? আমি তো তোমাকে সন্তান দিতে পারবো না, আর তাই আমি চাই তুমি আরেকটা বিয়ে করো, সন্তানের মুখ দেখো। আর তুমি যদি আমার এই কথাটা না রাখো, তাহলে তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। পরমা, এইসব তুমি কি বলছো? কি তুমি নিজেকে শেষ করে দেবে মানে? না না পরমা, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না, কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। যদি তাই হয়ে থাকে তাহলে আমার কথাটা রাখো, তুমি আরেকটা বিয়ে করো। না হলে সত্যি সত্যি তুমি আমাকে চিরকালের মতো কিন্তু হারিয়ে ফেলবে। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু হ্যাঁ, তুমি কখনো কোনো দিনও আর একটিবারের জন্য এই কথাটি মুখে আনবে না। সুমনা আড়াল থেকে তার দাদা বৌদির সব কথা শুনতে পায়। যাক, অবশেষে ওই বাজা মেয়ে মানুষটার বোধোদয় হয়েছে। অবশেষে সে বুঝতে পেরেছে সে আমার দাদাকে সন্তান সুখ দিতে পারবে না। যাই হোক, এখন যেহেতু দাদা এই বিয়ের জন্য রাজি হয়েছে, সেহেতু দাদার জন্য তো এবার ভালো পাত্রী আমাকে খুঁজে বের করতে হবে। তাই আর দেরি করা যাবে না। যাই, আমি বরং পাত্রী খোঁজার জন্য লোক লাগিয়ে ফেলি। ভোলা দ্বিতীয় বিয়ে করবে, আর এ কথা গ্রামের লোকেরা সবাই জেনে যায়। গ্রামের মহিলারা এই সব কিছু নিয়ে পুকুর ঘাটে কাজ করতে করতে আলোচনা করতে থাকে। শুনেছিস ভোলাদা নাকি নতুন করে আর একটা বিয়ে করবে? হ্যাঁ, শুনেছি। গ্রামের লোকজন তো এ খবর নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। তবে একদিকে ভালোই হয়েছে, বুঝলি তো? ভোলাদার কি দোষ? ওই বাজা মেয়ে মানুষটার জন্য জীবনে একটা সন্তানের মুখও দেখতে পারবে না। এটা কি কোনো পুরুষ মানুষ মেনে নেয় নাকি? আর তাই তো অতিষ্ঠ হয়ে ওই বাজা মেয়ে মানুষটাকে ছেড়ে আর একটা নতুন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু যাই বলো না গো দিদি, পরমার জন্য একটু খারাপই লাগছে বটে। যাই হোক, পরমা মেয়েখানা কিন্তু বড্ড ভালোই ছিল, কিন্তু ওর যে কেন ছেলে পুলে হলো না। বাবা, সময় পেলে তো পরমাকে নিয়ে দুটো মন্দ কথা বলতে ছাড়ো নে গো। তা হঠাৎ করে এত পরমার জন্য মায়া দেখাচ্ছ যে? মায়া না গো দিদি, মায়া না। একবার খেয়াল করেছো, আমরা সবাই মিলে ওই পরমার
সন্তান হয় না দেখে কম কথা তো আর শোনায় না। কিন্তু পরমা সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়। কখনো কোনো দিনও আমাদের মুখের উপর একখানা কথা পর্যন্ত বলে না। এ কথা কানা তুমি মন্দ বলনি গো। আসলেই তো পরমা মেয়েটা বড্ড ভালো, কিন্তু ভোলার কথাটাও তো চিন্তা করতে হবে। ভোলার জীবন তো আর এইভাবে চলবে না। তাই আমার মনে হয় ও সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবার দ্বিতীয় বিয়ে করলে দেখবে ভোলাদা ঠিক সন্তানের মুখ দেখতে পারবে গো। ভোলার বিয়ের দিন যেন আরো এগিয়ে আসতে থাকে, কিন্তু পরমা যেন আরো কষ্ট পেতে থাকে। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর তাই তো সে একদিন একটা কঠিন সিদ্ধান্ত নেয়। না না, আমি আর সইতে পারছি না। আমার স্বামীকে আমি কি করে বেঁচে থাকতে অন্য কারো হয়ে যেতে দেখতে পারি? কিন্তু এটার জন্য তো আমি আমার স্বামীকে বিয়ে থেকে আটকাবো না। দ্বিতীয় বিয়ে করতেই হবে তাকে। সুন্দরভাবে সে তার স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবে, এটাই আমি চাই। আমি চোখের সামনে যে তাকে অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারবো না, তাই আমাকে দূরে কোথাও চলে যেতে হবে চিরকালের মতো। আর কখনো কোনো দিনও ফিরে আসবো না আমি। আর তাই আমি চাই আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাক। এর মাঝে আমি আর থাকতে চাই না। এ কথা বলে পরমা কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সে অনেক দূরের পথ ধরে কোথাও একটা চলে যায়। এরপর ওদিকে ভোলাও সারা দিন ধরে পরমাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পরমাকে খুঁজে পায় না। আবার রাত হয়ে যায়। তারপরও পরমা ফিরে আসে না। এরপর সকাল হয়। কিন্তু সে পরমার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু পরমার কোনো খোঁজ পায় না। সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, পথে পথে ঘুরে ঘুরে পরমার খোঁজ করতে থাকে, কিন্তু পরমা যেন তার জীবন থেকে হারিয়ে যায়। না না, এত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও কোথাও তো আমার পরমা নেই। এই গ্রামের প্রতিটা জায়গায়, প্রতিটি বাড়িতে আমি আমার পরমাকে খুঁজেছি। পরমার নিজের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার বাড়িতে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও কোথাও নেই আমার পরমা। পরমা, পরমা, তুমি কোথায় চলে গেলে? পরমা, তুমি তো আমাকে কথা দিয়েছো, আর তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে না। সেই জন্য আমি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে। এখন এখন আমি কি করব বলতে পারো? দাদা, তুমি আর বৌদির জন্য এভাবে কেঁদো না তো। বৌদি তো একটিবারের জন্য তোমার কথা চিন্তা করলো না। সে তো তোমাকে ছেড়ে নিজের জীবনটা নিয়ে দিব্যি ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। এখন তুমি তোমার নিজের কথা ভাবো। আর হ্যাঁ, বৌদি চলে গেছে বলে তুমি আবার তোমার সিদ্ধান্তটা কিন্তু পাল্টে পেলো না। বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আর পিছিয়ে আসার কোনো পথ নেই। তাই আমি তোমার বোন হিসেবে চাই না যে তুমি কষ্ট পাও। তাই তোমাকে এই বিয়েটা করতেই হবে দাদা। আমি জানি না আমি কি করব সুমনা। তোর যা ভালো হয় তুই তাই কর। আমি স্যার এসব কিছু সহ্য করতে পারছি না। পরমা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু তার তো যাওয়ার কোনো জায়গায় নেই। তাই সে জঙ্গলে বসে একা একা কাঁদতে থাকে। এ কি করলাম আমি? কোনো কিছু না ভেবে চিনতে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এখন আমি কোথায় যাব? আমার বাপের বাড়ি ফিরে গেলে অযথায় তাদেরকেও আর ওই বিপদে ফেলা হবে। না না না, আমি আমার বৃদ্ধ বাবাকে আর আমার দাদা বৌদিকে কোনো চিন্তায় ফেলবো না। আমি কারো জীবনের বোঝা হয়ে গিয়ে উঠতে পারবো না। কিন্তু আর সারাটা দিন হয়ে গেল আমি বাড়িতে নেই। আমার স্বামীকে আমার খোঁজ একটি বারের জন্য করেনি। আমার খোঁজে এদিকে ওদিকে খোঁজাখুঁজিও করেনি। নাকি আমি তাদের জীবন থেকে সরে গেছি বলে তারাও খুশি হয়েছে? তাই হবে হয়তো।
আমার স্বামী তো আমায় বড্ড ভালোবাসতো, তাই সন্তান হয়নি বলে মুখ ফুটে হয়তো কখনো আমায় কিচ্ছুটি বলতে পারেনি, কিন্তু মনে মনে সেও নিশ্চয় এমনটাই চাইতো যেন আমি তার জীবন থেকে সরে যাই। আমি যতই যতই কষ্টে থাকি না কেন, আমার স্বামী সুখী হোক। তুই এ কি করলি সুমনা? আমাকে সারাটা দিন বাড়িতে বন্দি করে রাখলি। পরমা কোথায় চলে গেছে সে খোঁজটাও পর্যন্ত আমি নিতে পারলাম না তোর কারণে। ওই অপয়া মেয়ে মানুষটা তোমার জীবন থেকে বিদেয় হয়েছে, এটা তো বিধাতার কাছে তোমার ধন্যবাদ দেওয়া উচিত গো দাদা। তুমি একেবারে বেঁচে গেছো ওই অপয়ার ছায়া থেকে। সুমনা, এসব তুই কি আজে বাজে কথা বলছিস? তুই কি ভুলে গেছিস পরমা এখনো তোর বৌদি? হাজার হলেও আমি ভালোবেসেই পরমার সঙ্গে এতটা দিন সংসার করেছি। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যে করেই হোক পরমাকে খুঁজে আবার আমার সংসারে ফিরিয়ে আনবো। তুমি আসলে খুব সহজ সরল দাদা, আর তোমার মনে অনেক মায়া, তাই তো তুমি এ কথা বলছো। নয়তো তোমার সংসারে তো আমার এক সচ্ছলতাও নেই যে বসিয়ে বসিয়ে একজনকে তুমি খেতে দেবে। এমনিতেই আমি রয়েছি, তারপর আবার নতুন বিয়েও করতে যাচ্ছ। সেই বউ আনলে নিশ্চয় এবার তোমার সন্তান সন্ততি আসবে। তাহলে তুমি শুধু শুধু ওই অপয়া মেয়ে মানুষটাকে কেন বসিয়ে বসিয়ে ভাত কাপড় দিতে যাবে বলো তো? আমি বলি কি, তুমি এবার তোমার নতুন সংসারে মন বসাও দাদা। নতুন বৌদিকে এনে সুখে শান্তিতে সংসার করো। আর ওই মেয়ে মানুষটা যখন নিজে নিজে বিদায় হয়েছে, তাকে আর ডেকে আনবে কেন? তুমিও সব ভুলে যাও, কাল তোমার বিয়ে। এখন আর এসব নিয়ে চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে পড়ো, সকাল হলেই তো আবার বেরোতে হবে। এরপর সুমনা তার ঘরে চলে যায় আর ভোলা মন খারাপ করে বারান্দাতেই বসে থাকে। তুমি কোথায় চলে গেলে পরমা? আমার উপর অভিমান করে চলে গেছো, আমি সেটা বুঝতে পারছি। হাজার হলেও মেয়ে মানুষ কখনোই তার স্বামীর ভাগ কারো সাথেই ভাগ করতে পারে না। নিজের দুর্বলতা থেকে তুমি আমায় বিয়ে করাতে চেয়েছো, কিন্তু সামনে থেকে এটা যে তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, তাই তো তুমি চলে গেছো। আর আমার পক্ষেও যে তোমাকে সারা থাকা সম্ভব নয়। তুমি ফিরে এসো পরমা, তুমি ফিরে এসো। না না, তুমি বললেই হলো নাকি? আমি ওই দুই বিয়ে করা লোককে কিছুতেই বিয়ে করব না। চি 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 চি, আমার ওই বন্ধু বান্ধবরা সকলে আমায় কি বলবে বলো তো? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি যে আমাকে সতীনের ঘর করতে হবে? মা, এভাবে কেন বলছিস? লোকটার আগের একটা বউ আছে, কিন্তু তাতে ক্ষতি কি? লোকটার স্বভাব চরিত্র খুবই ভালো, আর শুনেছি ওই বউটাও নাকি খুব ভালো। শুধু তাদের কোনো সন্তান সন্ততি হয়নি বলেই আবার দ্বিতীয় বিয়ে করতে হচ্ছে। তাছাড়া লোকটার সংসারে কোনো অভাব অনটন নেই, বেশ স্বচ্ছ। এমন একটা পরিবারে তোকে বিয়ে দেওয়া মানে তো আমার জন্য ভাগ্যের ব্যাপার রে মা। এই গরিব বাবার কাছে থেকে তুই একবেলা দুমুঠো ভাত খেতে পেরেছিস, তো আর একবেলা না খেয়ে থেকেছিস। এখন আমি তোকে এমন একটা ঘরে বিয়ে দিতে চাই যেখানে গেলে তোর অন্তত খাওয়ার কষ্ট হবে না রে মা। না না বাবা, তুমি আমাকে যত যাই বলো না কেন, আমি ওই দুই বিয়ের করা লোককে কিছুতে বিয়ে করব না। লাগলে এর সে অনেক গরিব ঘরে আমাকে বিয়ে দাও, তবু সতীনের ঘর আমি করব না। এটাই আমার শেষ কথা। তখনই সুমনা তার দাদাকে নিয়ে সেই বাড়িতে আসে। তুই আমাকে সকাল সকাল তাড়া দিয়ে এখানে আগে নিয়ে এলি কেন বলতো? আমাকে আগে পরমাকে খুঁজে বের করতে হবে, তারপর পরমাকে সঙ্গে করে নিয়ে এসে না হয় বিয়ে করব। তুমি ওই পরমার কথা বাদ দাও তো দাদা, এখন শুধু নতুন বউকে নিয়েই ভাবো। ওই তো বরযাত্রী চলে এসেছে, তুই আর না করিস না কিন্তু মা।
এসো এসো বাবা জীবন, তোমরা ঘরের ভেতরে এসো। আমি আসলে গরিব মানুষ, তাই বিয়েতে তেমন আয়োজন করতে পারিনি। ঘরোয়া ভাবেই তোমাদের বিয়েটা সেরে ফেলবো ভাবছি। কি বিয়ে? কে করবে ওই অপয়া লোকটাকে বিয়ে? আহ আহ জল জল। এরপর এক সাধু বাবা পরমার মুখে জল ছিটিয়ে দেয়। জলের স্পর্শ পাওয়াতেই পরমার চেতনা ফিরে আসে। হঠাৎ করে সে চোখের সামনে অপরিচিত একজনকে দেখতে পেয়ে একেবারে ধরফর করে উঠে বসে। কি কে আপনি? আমি কোথায়? আর এটা কার বাড়ি? আমি তো কাল জঙ্গলে ছিলাম, তবে তবে এখানে এলাম কি করে? তুমি জঙ্গল থেকে কোথাও যাওনি, তুমি এখনো জঙ্গলেই আছো। এটা আসলে জঙ্গলের মধ্যে থাকা আমার ছোট্ট একটা কুটির, যেটা তোমার কাছে বাড়ি বলে মনে হচ্ছে। আমি এক সাধক মা। ও সাধু বাবা, প্রণাম নেবেন। আসলে আমি বুঝতে পারিনি, কিন্তু সাধু বাবা, আমি তো এখানে নিজে থেকে আসিনি, তাহলে এখানে আমাকে কে নিয়ে এলো? কাল রাতে আমি বাড়ি ফেরার সময় জঙ্গলের পথে তোকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি রে মা। অনেক ডাকাডাকি করলাম, তবুও যখন কোনো সাড়া পাইনি, তখন আমি নিজে তোকে এখানে নিয়ে এসেছি। কারণ একজন অচেতন অবস্থায় থাকা মানুষকে তো আর জঙ্গলের বাঘ ভাল্লুকের হাতে পড়তে দিতে পারি না রে মা, তাই নিয়ে এসেছিলাম। আমি যদি কোনো ভুল করে থাকি, তুই আমায় ক্ষমা করবি কিন্তু মা। ছি ছি সাধু বাবা, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আর তারপরও উল্টে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? এ আপনি কি বলছেন? আমার কি সাধ্যি আছে নাকি আপনার মতো সাধককে ক্ষমা করার? আপনার কাছে আমি ক্ষমা চাইছি। নিজের অজান্তেই আপনাকে আমি বিরক্তিকর অবস্থায় ফেলে দিয়েছিলাম। থাক থাক থাক, তোকে আর অযথা ক্ষমা চাইতে হবে না। এবার বল তো মা, তুই ওই এত রাতে জঙ্গলের মাঝে পড়েছিলিস কেন? এই জঙ্গলে কখন এসেছিলি তুই? তোকে তো আগে কখনো আমি এদিকে দেখিনি। কোথায় তোর বাড়ি? বল আমাকে মা। আপনি আমাকে কি করে দেখবেন বাবা? আমি তো আমার স্বামীর সংসার নিয়েই ব্যস্ত ছিলাম, খুব মন দিয়ে স্বামীর সংসারও করছিলাম, কিন্তু কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ আমার সে সংসার থেকে এই জঙ্গলে এনে ফেলেছে বাবা। আমাকে আমাকে অপবাদ দিয়েছে অপয়া অলক্ষীর। কাঁদিস না মা, কাঁদিস না। যে বিধাতা জীবনে দুঃখ আনে, সেই বিধাতাই সুখের পথ নির্ধারণ করে রাখে। তুই আগে আমার সবটা খুলে বল তো, তোর জীবনে এত দুঃখ কিসের? এরপর পরমা তার নিঃসন্তান জীবনের সব ঘটনা সাধু বাবার কাছে খুলে বলে। ওদিকে পরমার স্বামীর বিয়েটাও আটকে যায়। এই মেয়ে, তুমি এসব আজে বাজে কথা কেন বলছো? আমার দাদাকে তুমি অপয়া কেন বলছো শুনি? শুনেছি আপনার দাদা বৌদির নাকি এত বছরেও একখানা সন্তান হয়নি। তার সমস্যা ওনার বউয়ের না ওনার, সেটা বুঝলেন কি করে বলুন তো? এরপর আমার সাথে ওনার বিয়ে হওয়ার পর যদি আমার গর্ভেও সন্তানের জন্ম না হয়, তাহলে আপনারা যে আমাকেও অপয়া বলে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, তার কি নিশ্চয়তা আছে? তাই তাই আমি বলছি, আমি এই অপয়া লোকটাকে কিছুতেই বিয়ে করব না। ইস, মেয়েটা আমায় যখন অপয়া বলছে, কথাটা কত বাজেভাবে কানে এসে লাগছে। মনের ভেতরটাতে কষ্টে দুমড়ে মুছে যাচ্ছে। তাহলে এই কথা প্রতিনিয়ত শুনতো পরমা, আর কতই না কষ্ট হয়েছে তার। না না, মেয়েটা যখন নিজে থেকে বিয়েটা ভেঙে দিতে চাইছে, তবে তাই হোক, আমিও বেঁচে যাব। আর তারপর পরমাকে খুঁজে এনে আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে পরমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। তবুও পরমাকে ছেড়ে আমি থাকতে পারবো না।
এ কি কাকা বাবু, আপনার মেয়ে সব কি বলছে কি? বিয়ের সব কিছু ঠিকঠাক, এখন বিয়ের লগ্নে আপনার মেয়ে বিয়ে ভেঙে দিতে চাইছে। ইয়ে মানে মারে, তুই দয়া করে রাজি হয়ে যা। তুমি চুপ করো বাবা, আর এক্ষুনি এই লোকটাকে এখান থেকে বিদেয় করো, নয়তো আমি কিন্তু গলায় দড়ি দিয়ে মরবো। সবই তো শুনলেন সাধু বাবা, আপনি আমাকে কাল ওখান থেকে তুলে এনেছিলেন। না আনলেই ভালো হতো, আমার নিশ্চয় কোনো বাঘ বা সিংহের পেটে থাকতাম আমি। এই জীবন থেকে আমি তাহলে মুক্তি পেতাম। একটা জীবন হচ্ছে বিধাতার দেওয়া সবচেয়ে সুন্দর উপহার, আর সেই জীবনকে অপবাদ দেওয়ার কোনো অধিকার নেই আমাদের। আর তুই যে কারণে নিজেকে অপয়া ভাবছিস, বিধাতা তারও একটা সুরাহা নিশ্চয় করবে। আপনি সত্যি বলছেন সাধু বাবা? আমি কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবো? আমার গর্ভেও কোনোদিনও সন্তানের জন্ম হবে? আমি তোকে আশীর্বাদ করছি, তুই খুব শীঘ্রই তোর সন্তানের মুখ দেখতে পাবি। তোর জীবন থেকে অপবাদ ঘুচে যাবে মা। এ কথা বলে সাধু বাবা তার হাতটা উঁচু করে পরমার মাথার উপরে রাখে আর চোখ বন্ধ করে কিছুক্ষণ তিনি পরমাকে আশীর্বাদ করেন। এরপর আশীর্বাদ শেষে সে পরমাকে দুটি ফুল উপহার দেয়। এই ফুল দুটি তুই তোর ঘরের এমন একটি জায়গায় রেখে দিবি যেন রোজ ঘুম থেকে ওঠার পর এই ফুল দুটি তোর চোখে আগে পড়ে, আর তারপর দেখবি এই ফুলের মতো দুটি নিষ্পাপ শিশুর জন্ম হবে তোর গর্ভে। ঠিক আছে সাধু বাবা, কিন্তু আমার স্বামী তো আজ বিয়ে হওয়ার কথা। যদি এতক্ষণে আমার স্বামীর বিয়ে হয়ে যায় তাহলে? তুই ভয় পাস না, এক্ষুনি বাড়ি ফিরে যা, আমি বলছি তোর সব ঠিক থাকবে। এরপর পরমা সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ঢোকার আগে দূর থেকে দেখতে পায় তার স্বামী মাথায় হাত দিয়ে বারান্দায় বসে আছে আর সুমনা কিছু একটা তাকে বলছে। তুই কোনো চিন্তা করিস না দাদা, এই মেয়ে তোকে বিয়ে করেনি তো কি হয়েছে? আমি তোর জন্য আরো ভালো মেয়ে দেখবো, আরো সুন্দরী মেয়ে দেখবো, আর তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো, তুই দেখিস দাদা। সুমনা, তুই একটু থামবি? আমার আর ভালো লাগছে না এসব শুনতে। আমি এমনি আমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর তুই এখনো পড়ে আছিস আমার বিয়ে নিয়ে, মেয়ে খোঁজা নিয়ে। ওরা ওখানে এইভাবে কি করছে? তাহলে কি নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছে? না, আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। ওগো, শুনছো? পরমার ডাকে ভোলা ও সুমনার চোখ গিয়ে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা পরমার দিকে। এ কি, এই অপয়া আপদটা আবার ফিরে এসেছে দেখছি। পরমা, তুমি ফিরে এসেছো? কোথায় ছিলে এতক্ষণ পরমা? এরপর পরমা এগিয়ে আসে ভোলার কাছে আর ভোলাও এগিয়ে যায় পরমার দিকে। হ্যাঁ, আমি ফিরে এসেছি, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি তোমার ভাগ যে কাউকে দিতে পারবো না। তুমি তোমার নতুন বউকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো। পাগলি বউ আমার তো বিয়ে হয়নি, তাহলে নতুন বউ আসলো কোথা থেকে? আর শুনে রাখো পরমা, তোমার আমার সন্তান হোক আর না হোক, আমি কোনো দ্বিতীয় বিয়ে করতে পারবো না। তোমার ভাগ আমি কাউকেই দিতে পারবো না। সত্যি বলছো তুমি? আমিও তোমার ভাগ কাউকে দিতে পারবো না। আর একটা খুশির সংবাদ আছে গো, আমাদের দুজনের সন্তান আসবে পৃথিবীতে খুব তাড়াতাড়ি, দেখবে তুমি। তুমি সত্যি বলছো? তুমি বিয়েটা করনি? না গো না, বিধাতার অশেষ কৃপা যে আমার বিয়েটা ভেঙে গেছে, আর তুমিও ফিরে এসেছো। পরমা, আমি আর কারো কাছে কোনো কথা শুনতে দেব না তোমাকে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এই ভিটা মাটি ছেড়ে, এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। এই গায়ের ছোট বড় সব মানুষ তোমাকে অপয়া বলে, বাজে কথা শোনায়, আমি সেটা আর সহ্য করতে পারবো না। আর আমার চোখের সামনে
তোমাকে এভাবে কষ্ট পেতে দেব না। তাই আমরা আজ এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। আর সুমনা, তুই যদি আমাদের সঙ্গে যেতে চাস তো যেতে পারিস, আর নইলে তুই এই বাড়িতেই থেকে যেতে পারিস। কি বলছো কি গো দাদা, তোমরা এবার সন্ন্যাসী হবে নাকি? না না বাবা, আমি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। ওরকম পথে পথে ঘুরে ঘুরে সন্ন্যাস জীবন কাটিয়ে মরবো নাকি? ঠিক আছে, তাহলে তাহলে পরমা, চলো আমি আর তুমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ তোমাকে আমাকে ছোট করে হেউ করে কথা বলতে পারবে না। না না, কাউকে কোথাও যেতে হবে না। আমি তোমাকে বললাম না, এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে আশীর্বাদ দিয়েছেন গো, আমরা খুব শীঘ্রই আমাদের সন্তান সন্ততির মুখ দেখতে পাবো। সাধু বাবার কথা সত্য হবে তো পরমা? বিধাতার উপরে ভরসা রাখো, আর সাধু বাবার উপর বিশ্বাস আছে আমার। তুমি একটু ভরসা করে দেখোই না। আচ্ছা বেশ, তাই হবে। এরপর পরমা আর ভোলা ঘরের ভেতরে চলে যায়। বললেই হলো, এত বছর ধরে যেই মেয়ে মানুষ বাজা হয়ে আসে তাকে নাকি কোনো এক সাধু বাবা কি আশীর্বাদ করেছে, আর অমনি সে নাকি সন্তানের জন্ম দিতে পারবে। যত সব আদিক্ষেতা, আমি তো আমার দাদাকে আর একটা বিয়ে দিয়ে ছাড়বো। এরপর সুমনাও তার ঘরে চলে যায়। এরপর থেকে সুমনা তার নিজের মন মতো করে তার দাদার জন্য পাত্রী খুঁজতে থাকে। আর এদিকে পরমা ও তার স্বামী দিব্যি আনন্দে নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। পরমা রোজ সকালে ঘুম থেকে উঠে সেই ফুল দুটোর দিকে আগে একবার চোখ বুলিয়ে নেয়। এরপর কেটে যায় 2 মাস। সুমনা একদিন নদীর ঘাটলায় গিয়ে পাড়ার মহিলাদের সাথে গল্পে মেতে ওঠে। ওই পরমা কি ভেবেছে ওর রূপের জাদু আর মায়া দিয়ে আমার দাদাকে সারা জীবন আঁচলে বেঁধে রাখবে? না 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 না, সেটা ও কোনোদিনও পারবে না। আমি থাকতে সেটা কিছুতেই করতে দেব না। তোমরাও দেখে নিও, আমার দাদাকে আমি ওর চেয়ে আরো অনেক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। একখানা সুন্দরী মেয়ে পছন্দ হয়েছে যদিও, দাদা রাজি হলে তার সঙ্গে বিয়েটা দিয়ে দেব। অনেক তো চাপা মারছিস নিজের দাদাকে আবার বিয়ে করাবি বলে। তা তোর ব্যাপার কি বলতো সুমনা? তুইও তো অনেকদিন হলো বাপের বাড়িতে এসেছিস, এখনো ফিরে যাচ্ছিস না যে? তোর শ্বশুর শাশুড়ির বাড়িতে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি রে? সে কি কথা দিদি, তুমি কিছু শোনোনি নাকি? সুমনার বর নাকি আরেকখানা বিয়ে করেছে গো, আর সেজন্য সুমনাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর তো সুমনাই বাপের বাড়িতে এসে উঠেছে, এখন তো তাকে এখানেই থাকতে হবে গো। আহারে, ওই পরমা বেচারির কথা ভাবলে এখন আমার বেশ একটু আধটু কষ্টই হয়। কারণ পরমা তার নিজের সংসার নিয়েই কষ্টে বাঁচে না, তার উপর আবার যদি এখন এভাবে ননদ মাসের পর মাস ঘাড়ের ওপরে বসে খায়, তাহলে কি কষ্টইটা হবে তার। মহিলাগুলোর কথা শুনে সুমনার থোতা মুখ যেন ভোতা হয়ে যায়। আর তখনই পরমা নদীর ঘাটলায় জল নিতে আসে। ওই তো পরমা চলে এসেছে, চল চল, আমাদের কাজ শেষ, শিগগিরই এখান থেকে চল। কেন এতক্ষণ তো পরমার হয়ে সাবাই গাইছিলে? পরমার জন্য দরদ যেন তোমাদের একেবারে উপচে পড়ছিল যেন। তাহলে এখন আবার পরমার মুখ দেখাতে তোমাদের এত আপত্তি কেন শুনি? পরমার জন্য আমাদের দরদ যতই উপচে পড়ুক না কেন, আমাদের বাড়ি থেকে তো আমাদের শাশুড়ি মায়ের আদেশ করে দিয়েছে এই পরমার মুখ না দেখতে। কারণ পরমা হচ্ছে বাজা মেয়ে মানুষ, প্রতিদিন একবার ওর সঙ্গে দেখা হলে যদি আমাদেরও কোনো সন্তান সন্ততি না হয় তখন
না না বাপু, আমরা কোনো বিপদের ঝুঁকি নেব না জেনে বুঝে। এই চল তো সবাই, পরমা ঘাটলা থেকে পানি নিয়ে গেলে পরে আবার আসবো ক্ষণ। এরপর মহিলাগুলো যে যার মতো সেখান থেকে চলে যায়। আর পরমা দুফোঁটা চোখের জল ফেলে কলসি নিয়ে নদীর জল ভরে আবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। পেছন থেকে তাকে শুনিয়ে সুমনা চেঁচিয়ে বলে ওঠে, এ যেন বলছিল সাধু বাবার আশীর্বাদে নাকি সে মা হয়ে যাবে। কই, এখনো তো তার কোনো লক্ষণই দেখতে পেলাম না। দুটো মাস পার হয়ে গেল, শুধু শুধু আমার দাদার জীবনখানা নষ্ট করা হচ্ছে। পরমা আবারও নীরবে দুফোঁটা চোখের জল ফেলে বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি না বলেছিলে আমার এবারের জন্মদিনে অনেক বড় করে করবে? আমি কিন্তু আমার সব পাড়ার বন্ধুদেরকে নেমন্তন্ন করিনি। তুই আবার আগের ওসব করতে গেছিস কেন? তোর বাবা কেমন জানিস না, সে নাকি কিছুই করতে দেবে না। এখন তুই যে এতজনকে নেমন্তন্ন করলি, তার কি হবে? তারা নেমন্তন্ন খেতে এলে তাদের কি খেতে দেব আমি? জানি না, আমি কিছুই জানি না। আমি আমার বন্ধু বান্ধবদেরকে আনতে বলেছি আমার জন্মদিনে নেমন্তন্ন খেতে। তারা সেদিন আসবেই আসবে। হয়ে গেল, এই বাপ ছেলেকে নিয়ে যে আমি আর পারি নে। বাপ হয়েছে বাঘা তেঁতুল আর ছেলে হয়েছে বুনো ওল। মোড়ল কর্তাটা যেমন কিপটে, তার ছেলে আবার পর খাওয়ানো মানুষ। কি হবে হিসাব তো আমি কিছুতেই মিলাতে পারছি না। মা, ও মা, এবার আমার জন্মদিনে আমায় কি উপহার দেবে গো? সেটা তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই কিপটে লোক আবার কি কিনে দেবে শুনি? আগের বছর কি করেছিল মনে নেই? নিজেদের বাগানে গাঁদা ফুল দিয়ে একখানা মালা বানিয়ে উপহার দিয়েছিল। এই তো ওনার উপহার দেওয়ার সিঁড়ি, তার উপরে তুই আবার আশা করে রেখেছিস কি দেবে না দেবে? কিচ্ছুটি দেবে না ওই হাড় কিপটে বজ্জাত লোকটা। কই গো পরমা, আমাকে তো কাজে যেতে হবে, খেতে দাও, খেতে পেয়েছে তো আমার। এ কথা বলতে বলতেই ভোলা ঘরের ভেতরে প্রবেশ করে এবং ঘরে ঢুকতে সে দেখতে পায় পরমা হাতে সেই ফুল দুটি নিয়ে অঝরে কাঁদছে। এ কি পরমা, তুমি আবারও কাঁদছো কেন? নিশ্চয় সুমনা কিছু বলেছে, তাই না? আমি তোমায় বলেছি না, সুমনার কথাকে ধরতে হবে না তোমার। না না, আমি কারো কোনো কথা শুনে কাঁদছি না গো। আমি কাঁদছি আমার কপালের দোষে। সাধু বাবা আমায় আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু তবু আমি তো কোনো ফল পেলাম না গো। এই ফুল দুটো তো রোজই আমি দেখি, তবু তো এই ফুলের মতো নিষ্পাপ কোনো শিশুর আগমন আমার কোলে আসার লক্ষণ বুঝতে পারছি না গো। তুমি তো বলেছিলে সাধু বাবা আর বিধাতার উপর ভরসা রাখতে, তাহলে এখন নিজেই কেন নিরাশ হচ্ছ? নিরাশ হয়ে না পরমা, ধৈর্য ধরো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো তোমায় খেতে দেই। এরপর খাবার ঘরে গিয়ে পরমা তার স্বামী ভোলা আর সুমনাকে একসাথে খেতে বসায়। খাওয়ার মাঝপথে পরমার হঠাৎ করে কেমন যেন শরীরটা অসুস্থ হয়। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। আর পেছন পেছন সুমনার ভোলাও বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে কি পরমা তোমার? খাওয়া সেরে তুমি এভাবে বাইরে বেরিয়ে এলে কেন? আবার ইচ্ছে করে কোনো খারাপ কিছু খাবারে মেশাওনি তো? আমি তোমায় কথা শুনিয়েছি বলে আমায় মেরে ফেলার কোনো ফন্দি করনি তো বৌদি? মানে নিজে না খেয়ে চলে এলে তাই বলছিলাম আর কি। সুমনা, তোর মুখে ভালো কোনো কথা কখনোই আসবে না, তাই না? দেখছিস তো
পরমার চোখ মুখ চেহারা দেখে বোঝা যাচ্ছে ওকে অসুস্থ লাগছে। এই পরমা, কি হয়েছে বলো না? আমার মনে হচ্ছে আমাদের সুখের দিন আর খুব বেশি দেরি নেই গো। আমার খেতে গিয়ে কেমন যেন গা গোলাচ্ছিল। তাহলে কি আমি সত্যি সন্তান সম্ভব হয়েছি? কি সত্যি বলছো? সত্যি বলছো পরমা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি খেতে গিয়ে একটু গা গুলিয়েছে, অমনি তুমি বলে দিলে সন্তান হয়ে গেল? দাঁড়াও, আমি এক্ষুনি দাইমাকে ডেকে আনছি। তিনি এসে পরীক্ষা করে ঠিক বলে দিতে পারবেন যে তুমি সত্যি সন্তান সম্ভব কিনা। এরপর সুমনা কি দাইমাকে ডেকে আনে। দাইমা এসে পরমাকে পরীক্ষা নিরীক্ষা করার পরই সবাইকে জানায়, হ্যাঁ, তোমাদের ধারণা ভুল নয় গো, পরমা সত্যি সন্তান সম্ভবা বলা। এবার তুমি সত্যি সত্যি বাবা হতে চলেছ গো। যাক পরমা, তোমার কপাল থেকে এবার তাহলে অপয়া নামটা ঘুচলো। সুখে থেকো তোমরা, তোমাদের জীবনখানা সুখী হোক। আর হ্যাঁ, তোমাদের সন্তানের মুখ দেখার দিন কিন্তু আমায় এক হাঁড়ি মিষ্টি খাওয়াতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ, অবশ্যই দাইমা, তুমি আমায় যে খুশির সংবাদ শোনালে, তোমাকে আমি এক হাড়ি কেন 5 হাড়ি মিষ্টি খাওয়াবো। এরপর দাইমা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। কি রে সুমনা, খুশি হয়েছিস না? তোর আর আমার জন্য মেয়ে দেখতে হবে না। দেখলি তো, আমাদের কথাই সত্যি হলো। তোর বৌদি সত্যি সন্তানের জন্ম দিতে পারবে, আর আমার বিয়ে নিয়ে তোর মাথা ব্যথা করতে হবে না। মানে দাদা, হ্যাঁ হ্যাঁ, খুশি হব না কেন? আমার দাদা বৌদি সন্তান আসতে যাচ্ছে, মানে আমার ভাইজি বা ভাইপুত আসতে যাচ্ছে, আর আমি তো খুশি হবই। এ কথা শুনে সুমনা উপরে উপরে বলল ঠিকই, কিন্তু মনে মনে সে এক বিন্দুও খুশি হয়নি, কারণ সে তো পরমাকে সহ্যই করতে পারতো না। এমনিতে ওই পরমা আমার দাদার চোখের মণি, ভালোবেসে বিয়ে করেছে পরমাকে, তাই তো পরমাকে দাদা সব সময় চোখে আড়ায়, আর এটাই আমার পছন্দ নয়। তাই তো দাদার জন্য আমি অন্য পাত্রী খুঁজছিলাম, যাতে করে ওদের সংসারে অশান্তি হয়। কিন্তু সেটা যখন হলো না, আমি এই পরমার সাথে ওই দাদাকে সুখে থাকতে দেব না। এটা এই সুমনার নিজের কাছে দেওয়া নিজের প্রতিজ্ঞে। এরপর কেটে যায় বেশ কয়েকটি মাস। চলে আসে সেই অনাগত দিন, যেদিন ভোলার পরমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। পরমার প্রসব বেদনা ওঠায় ভোলা দৌড়ে গিয়ে দাইমাকে ডেকে আনে। তুমি তুমি বাইরে দাঁড়াও ভোলা, তোমাকে ভেতরে যেতে হবে না। আমি আর সুমনা আছি ভেতরে, বুঝলে তো? ঠিক আছে দাইমা, আমি যাচ্ছি না ভেতরে। কিন্তু আমার পরমাকে আপনারা দেখবেন, ওর যেন কষ্ট না হয়, আর আমার সন্তান যেন সুস্থভাবে দুনিয়াতে আসে। এরপর দাইমা ভেতরে চলে যায়, আর তার নিজের হাতে পরমার দুটো কন্যা সন্তানের জন্ম হয়। দুটো কন্যা সন্তানকে কোলে করে দাইমা বাইরে বেরিয়ে আসে, আর ভোলার কোলে দিয়ে বলে, কিরে ভোলা, পরমা তো দেখছি এক ঢিলে 2 পাখি মেরেছে। এই দেখ, তোর জোড়া কন্যা সন্তান হয়েছে। পরমার নিজের জীবন থেকে বাজা নামটা ঘুচেছে। এবার সন্তানের জন্ম দিয়ে নয়, একটা সন্তানের জন্ম দিয়ে নয় রে, জোড়া সন্তানের জন্ম দিয়ে এবার কিন্তু আমায় 5 হাঁড়ির জায়গায় 10 হাঁড়ি মিষ্টি খাওয়াতে হবে রে।
খাওয়াবো দাইমা খাওয়াবো। আমি এত খুশি হয়েছি যে তোমাকে 10 হাঁড়ি মিষ্টি আমি খাওয়াবো। ভোলা, ও ভোলা, যাও যাও, শিগগিরই মিষ্টি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে দাইমা, আপনি আমার মেয়ে দুটোকে কোলে নিন। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। আপনাদের সবাইকে আগে মিষ্টি মুখ করাবো, তারপর আমার মেয়ে দুটোর নামকরণ করবো। বেশ বেশ, যাও যাও, শিগগিরই মিষ্টি নিয়ে এসো, তারপর এই লক্ষ্মীমন্ত দুটো মেয়ের নামকরণ করবে কন। এরপর ভোলা তার মেয়ে দুটোকে দাইমার কোলে দিয়ে বাজারে চলে যায়। এই অলক্ষণে মুখ পুরিটা সন্তান তো জন্ম দিয়েই দিল, আর একটা নয়, একবারে দুটো সন্তান জন্ম দিল। আমি এত বছর শ্বশুর বাড়িতে থেকেও একখানে সন্তানের জন্ম দিতে পারিনি, সেজন্যই তো স্বামী আবার আরেকটা বিয়ে করে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু সে কথা তো এদের সামনে প্রকাশ করলে চলবে না, তাহলে তো আমি এদের কারো কাছে এই সম্মানটাই পাবো না। এতদিন আমি যে কথা পরের বাড়িতে শুনেছি, উল্টে সে কথা আমাকে এখানেই শুনতে হবে। কিন্তু পরমার তো এখন অহংকারে মাটিতে পাই পড়বে না। না 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 না, আমি ওকে অহংকার করার কোনো সুযোগ দেব না। হে বিধাতা, তোমায় কোটি কোটি ধন্যবাদ। অবশেষে তোমার মহিমায় আমার এই বাঁচা অপবাদ ঘুষেছে। তুমি আমার কোল জুড়ে দুটো সন্তানের জন্ম দিয়েছ, আমার কোল আলো করেছ। আমার কন্যা দুটি আমার জীবনের দুটো প্রদীপ শিখা। আর হ্যাঁ, আমি একটু সুস্থ হলেই সাধু বাবার কাছে যাব, আমার মেয়ে দুটোকে নিয়ে দেখিয়ে আসবো। তার জন্য তো আজ এত ভালো কিছু পেলাম আমি। একা একা শুয়ে শুয়ে কি এত বকবক করছো বৌদি? দুটো কন্যা সন্তানের জন্ম দিয়ে দেখছি খুব খই ফুটেছে মুখে। তা সন্তান যখন দুটো জন্ম দিলে, এর মধ্যে একটাও তো ছেলে নয়, দুটোই তো মেয়ে। আমার দাদার ঘাড়ে তো তুমি আরো বোঝা চাপিয়ে দিলে। এতদিন তো তুমি ছিলেই, এখন আরো তোমার ওই দুটো কন্যা সন্তান নিয়ে পিতারা কত দায়গ্রস্ত হয় সে কথা কি তোমার মাথায় আছে? আর একটি নয়, একেবারে দুটো কন্যা সন্তান, এ তো আমার দাদার জন্য অনেক ভারী বোঝা গো। অবশ্য তোমার মতো অপয়ের কাছ থেকে এমন আপদ বিপদ ছাড়া আর কি আশা করা যায় বলো তো? তোমার মতো অপয়ের পেটে কোনো পুত্র সন্তান থাকতে পারে না, আর এটাই তো স্বাভাবিক। এ কি বলছো তুমি সুমনা? তুমি কি খুশি হওনি আমার সন্তান জন্ম দেওয়া দেখে? মোলো যা, খুশি হব না কেন? তবে এর মধ্যে একটি পুত্র সন্তান যদি থাকতো তাহলে আরো বেশি খুশি হতাম। তাই বলছি, সন্তান জন্ম দিতে পেরেছো বলে নিজেকে আবার আহামরি এত কিছু ভেবে বসো না যেন। তুমি একটা পুত্র সন্তানের মুখ দেখাতে পারোনি আমাদেরকে, এ কথা যেন তোমার মাথায় থাকে। সুমনার কথা শুনে পরমার খুশি খুশি মনটা আবার দুঃখের কালো মেঘে ছেয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে তার পেটের ব্যথা আরো বেড়ে যায়। আহ আহ হঠাৎ করে আমার পেটে এত যন্ত্রণা শুরু হলো কেন? সুমনা, এক্ষুনি যাও, দাইমাকে ডেকে পাঠাও। কি ব্যাপার বলো তো ভোলা, আজ তুমি এত মিষ্টি কিনতে এসেছো হঠাৎ? আজ কোনো খুশি সংবাদ আছে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমার বউ যমজ কন্যা সন্তান জন্ম দিয়েছে। সেই খুশিতে তো আমি মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি। বাবা, এ তো দারুণ খুশির খবর। তোমার কষ্ট এখন জোড়া হয়ে ঘুষলো গো, একেবারে সন্তানের বাবা হয়েছো। এ তো অনেক খুশির খবর। হ্যাঁ, তোমরা মন ভরে আশীর্বাদ করো আমার মেয়েদেরকে, ওরা যেন সুস্থ থাকে সর্বদা। তো করবই, নাও এবার তোমার মিষ্টি নাও। এরপর ভোলা কিছু মিষ্টি নিয়ে সেখান থেকে ফিরে আসতে থাকে। পথে থেকে গায়ের আশেপাশে কয়েকজন মহিলা ভোলাকে মিষ্টি নিয়ে যেতেই তাকে ডেকে কথা বলে। ও ভোলা ভাই, এত হাড়ি মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছ? পরমার কি কিছু হয়েছে নাকি গো? হ্যাঁ, পরমার যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। নাও না, তোমাদের তো মিষ্টি খাওয়াবো আমি। তোমরা সকলে মিষ্টি মুখ করো আর আমার মেয়েদের জন্য আশীর্বাদ করো।
তাই নাকি গো, যমজ সন্তানের জন্ম দিয়েছে বড় মা। দাও দাও, এ খুশিতে মিষ্টি তো মুখ করবই। আর সময় করে আমরাও তোমার মেয়ে দুটোকে দেখে আসবো ক্ষণ। এরপর ভোলা পথে পরিচিত অপরিচিত যাকেই দেখতে পায় তাকেই মিষ্টিমুখ করাতে থাকে। আর এভাবে মিষ্টিমুখ করাতে করাতে সে বাড়িতে ফিরে আসে। ব্যাপারখানা কি? বাচ্চা জন্ম দেওয়ার শেষে বৌদির আবার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলো কেন? তাহলে কি বৌদি এবার পটল তুলবে নাকি? না মানে একেবারে দুটো সন্তানের জন্ম দেওয়া কি চারটেখানি কথা? এবার তো মনে হচ্ছে বৌদি সত্যি সত্যি ওপারে বাড়ি জমাবে। হ্যাঁ, হে বিধাতা, তুমি আমার মনের আশা পূরণ করো। বৌদিকে তুমি তোমার কাছেই নিয়ে যাও, আমি বরং আমার দাদার অন্য একটা বিয়ে দেব। আমি আর সহ্য করতে পারছি না। সুমনা, এখনই দাইমাকে ডাকো। দাইমা এলে নিশ্চয় বুঝতে পারবে কেন আমার পেটে এত যন্ত্রণা করছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না তো বাবু, একটু সহ্য করো। আশেপাশে লোকজন শুনলে কি বলবে বলো তো? এসব তো ভারী লজ্জার বিষয়। এমনিতেই তোমার চিৎকার চেঁচামেচিতে তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি এবার চুপচাপ থাকো, আমি দাইমাকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে সুমনা? পরমা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দাইমা, ওদিকে সবকিছু ঠিকই আছে। তুমি এখানে দুটো বাচ্চাকে একসাথে কোলে নিয়েছো। দাও দাও, একটাকে আমার কোলে দাও দেখিনি। এ কথা বলেই সুমনা দুটো বাচ্চার মধ্যে একটিকে তার কোলে নিয়ে নেয়। সুমনার কোলে যেতেই বাচ্চাটি ভীষণ কান্নাকাটি শুরু করে আর সুমনা সেই বাচ্চাটিকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। না না না, কাঁদে না কাঁদে না, চুপ করো চুপ করো। বাচ্চাটি আরো কাঁদতে থাকে। সুমনার হঠাৎ করে কেন জানি সেই বাচ্চাটির উপর ভীষণ মায়া অনুভব করে। আর যদি আমার একখানা সন্তান হতো, আমি হয়তো কোলে করে তার এভাবেই কান্না থামাতাম। এই বাচ্চাটিকে কোলে করে আমার এত মায়া লাগছে কেন? ওকে খুব আপন আপন মনে হচ্ছে। তখনই ভোলা দুহারি মিষ্টি নিয়ে সেখানে চলে আসে। দাইমা, ও দাইমা, এই দেখো মিষ্টি নিয়ে এসেছি। এই দেখ সুমনা, আমি কত মিষ্টি নিয়ে এসেছি। শিগগিরই তোরা মিষ্টি মুখ কর। বাবা দাদা, তোমার দেখছি খুব তাড়া মিষ্টি মুখ করানোর জন্য। তা এত শিগগিরই মিষ্টি নিয়ে চলে এসেছো? তা মেয়েদের কি নাম রেখেছো? না রে, এখনো নাম রাখা হয়নি, তবে রাখতে তো হবে কিছু একটা। আমি কিন্তু ভেবেছি আমার কোলে যেটা রয়েছে এটার নাম স্বর্ণালী রাখবো। দেখো দাদা দেখো, ওর গায়ের রংটা কেমন সোনার মতো চকচক করছে, যেন মনে হচ্ছে খাঁটি সোনা আমার কোলে। তাই ওর নাম স্বর্ণালী। বাহ, নামটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু তাহলে আরেকটার কি নাম রাখবো বলতো? সে আমি জানি না, সে তোমরা আর একটা নাম রূপা রাখো না তামা রাখো। স্বর্ণালী কিন্তু আমার কোলেরটার নাম। এ নাম নিয়ে আবার টানাটানি করো না। আর ওকে কোলে নিয়ে আমার মনে হচ্ছে আমি যেন আমার নিজের সন্তানকেই কোলে নিয়েছি গো। আচ্ছা বেশ বেশ, দাদা বৌদির সন্তান তো নিজেদের সন্তানের মতোই। তুই আমার মেয়েকে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসা দিবি, এ তো আমি কল্পনাও করিনি সুমনা। আমি বড্ড খুশি হয়েছি রে। আমি আর পরমা মিলে আমাদের আরেকটি মেয়ের নাম রাখবো। নে, তোরা এবার মিষ্টি মুখ কর, আমি একটু পরমার সাথে দেখা করে আসি। এরপর ভোলা মিষ্টির হাড়ি থেকে সুমনার হাতে মিষ্টি ধরিয়ে দিয়ে ঘরের ভেতরে যায়। আর ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় পরমা অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। পরমা, এই পরমা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? পরমা, পরমা, দাইমা, শিগগির এদিকে আসুন। আমার পরমার কি হলো দেখুন। এ কি পরমা তো অজ্ঞান হয়ে গেছে। আরে বেচারি একসাথে যমজ সন্তানের জন্ম দিয়েছে, এই জন্য বড্ড দখল গেছে ওর। ও বাবা, ওর গাটা দেখছি ঠান্ডা হয়ে গেছে। শিগগিরই চোখে মুখে জল ছিটিয়ে দাও। এরপর পরমার চোখে
দাইমা জল ছিটিয়ে দেয়। তারপর তারা পরমার জ্ঞান ফিরে আনার অনেক চেষ্টা করে। বৌদির তো দেখছি কয় মাসের প্রাণ, এতক্ষণেও মরেনি, এতক্ষণেও জান তাজা আছে। তুই চিন্তা করিস না দাদা, আমি তো আছি। আর যদি মরেও যায় তোর মেয়ে দুটোকে আমি মানুষ করবো রে। সুমনা, কি সব বাজে বাজে কথা বলছিস? পরবার কিছু হবে না, তুই চুপ কর, এক্ষুনি ঠিক হয়ে যাবে সবকিছু। এরপর পরমার জ্ঞান ফিরে আসে। এই তো পরমা চোখ দুটো খুলেছে, আর কোনো ভয় নেই। ওগো, আমার মেয়ে দুটো কোথায়? এই তো তোমার মেয়ে। এরপর ভোলা তার কোলে থাকা মেয়েটিকে পরমার পাশে শুইয়ে দেয়। আমার আরেকটি মেয়ে, ও কোথায়? এই যে আমার কোলে, তুমি তো এখন অসুস্থ, একসাথে দুটো বাচ্চাকে কি করে সামলাবে? এটা আমার কাছেই থাক। ও আচ্ছা, ঠিক আছে। ওগো, মেয়েদের নামকরণ করেছো নাকি? হ্যাঁ বৌদি, আমার কোলে যেটা রয়েছে ওটার নাম রেখেছি স্বর্ণালী, আর তোমার কোলেরটার এখনো নাম রাখা হয়নি, তুমি ওর নাম রেখে দাও। তোমরা দেখো সবাই, আমার এই মেয়েটি কেমন কলমি লতার কচি ডগার মতো নক নক করছে, আর ওর মুখ পানে তাকিয়ে আমার হৃদয়টা যে শীতল হয়ে গেল। কি কোমল মায়াবী আমার এই মেয়ের মুখখানা। বড় হলে ওর মনটা নিশ্চয় কোমল হবে ওর মুখের মতোই। আর তাই তো আমি আমার এই মেয়ের নাম রাখলাম কমলিনী। বাহ, চমৎকার নাম হয়েছে, কমলিনী আর স্বর্ণালী। হ্যাঁ হ্যাঁ, বাবা, সুন্দর নাম তো, কমলিনী আর স্বর্ণালী, আর সংক্ষেপে হলো স্বর্ণ কমল। ওরা স্বর্ণ কোমল দুই বোন, আজীবন এক সুতোয় বাঁধা হয়ে থাকবে। ওদের নামের মতো ওদের দুজনের যেন মিল মহব্বতই থাকে। এ কথা বলে দাইমা বাড়িতে চলে যায়। তুমি দেখেছো পরমা, ওই সাধু বাবা তোমায় যে এমন দুটো ফুল দিয়েছিল, আমাদের ঘরে তেমন দুটো ফুলের জন্ম হয়েছে। সাধু বাবাকে অশেষ ধন্যবাদ গো। হ্যাঁ গো, হ্যাঁ, আর তাই আমি সাধু বাবার সাথে দেখা করতে যেতে চাই গো। ঠিক আছে, আমি কাজ শেষে এসে বিকেলে তোমায় নিয়ে যাব, তুমি তৈরি হয়ে থেকো কেমন? আচ্ছা, ঠিক আছে। ঘরের বাইরে থেকে সুমনা ওত পেতে পরমা ও ভোলার সব কথা শোনে। দাদার বৌদির জীবনে তো দেখছি সুখের কোনো কমতি নেই, আর এদিকে আমি কষ্টে দুঃখে মরছি স্বামীর ঘর হারা হয়ে। এছাড়া আমার তো সন্তান সুখও কপালে নেই, তাহলে আমার চোখের সামনে ওদের এত সুখ শান্তি আমি কি করে সহ্য করি? না না, এভাবে দুঃখ করে লোকের সুখ শান্তি থেকে বেঁচে থাকতে আমি পারবো না। তাই ভাবছি আমি ওদের সঙ্গে ওই সাধু বাবার কাছে যাব, যদি আমার জীবনের কোনো একটা গতি সে করে দিতে পারে। এ কথা বলে সুমনা পরমার কাছে যায়। আমি তোমাদের সাধু বাবার কাছে যেতে চাই দাদা, আমার জীবনেও তো কোনো সুখ নেই, স্বামীর ঘরও হলো না। সাধু বাবা যদি আমার কোনো ভালো পথ দেখাতে পারেন, সেই আশাতে আমি তার কাছে একবার যেতে চাই। আমাকে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যাবে তো বৌদি? হ্যাঁ, নিয়ে যাব তো। এ তো ভারী ভালো কথা, তুমি অবশ্যই আমাদের সঙ্গে যাবে। আর আমি নিজে সাধু বাবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। তখন তুমি তোমার জীবনের সব সমস্যার কথা সাধু বাবাকে খুলে বলো না হয়, উনি তোমার জীবনের দুঃখ দূর করার একটা না একটা উপায় খুঁজে দেবেনি। তুই এত চিন্তা কেন করছিস শোভন? তোর এই দাদা বৌদি থাকতে তোর জীবনে এত দুঃখ কিসের বলতো? তুই কোনো চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে তোর জীবনে কোনো দুঃখ থাকবে না। তাই ভাবছি আমি তোকে নতুন করে আবার বিয়ে দেব। আমি কি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গেছি দাদা, যে তোমরা আমায় বিয়ে দিয়ে এই ঘাড় থেকে নামাতে চাইছো? ছি 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 সুমনা, এ কথা কেন বলছো? তুমি আমাদের বোন, তুমি আমাদের ঘাড়ের বোঝা কেন হবে? তোমার জীবনে সুখ শান্তির জন্যই তো তোমার দাদা এত পরিকল্পনা করছেন। আসলে মেয়েদের জীবনে সংসার ধর্ম হলো বড় ধর্ম, আর একটা মেয়ের কোনো সংসার না থাকলে যে কোনো কিছু দিয়েই সুখ কিনে আনা যায় না। সংসারই সব থেকে বড় সুখ মেয়েদের।
ঘর ভেঙে আরেক জায়গায় বিয়ে করলে সেই সংসারে সুখ হয় না বৌদি, বরং আরো লোকের ভালো মন্দ পাঁচটা কথা শুনতে হয়। আমি সেসব সহ্য করতে পারবো না। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো তো, তারপর দেখাই যাক না কি কি করতে বলেন তোমাদের সাধু বাবা। সেই বরং ভালো হবে। আমি এখন কাজে যাচ্ছি, ফিরে এসে একসঙ্গে সাধু বাবার সাথে দেখা করতে যাব। সুমনা, তুই একটু তোর বৌদিকে সাহায্য করিস, দুটো বাচ্চা একসাথে সামলে উঠতে কষ্ট হয়ে যায়। ঠিক আছে দাদা, তুমি কোনো চিন্তা করো না। স্বর্ণালী তো আমারই মেয়ে, আমিও ঠিক মতোই দেখাশুনো করব। আর বৌদি কমলিনীর খোঁজ রাখলেই হবে। ঠিক আছে, আমি আবার আসছি। এরপর ভোলা কাজে চলে যায় আর সুমনা কমলিনীকে কোলে করে তার ঘরে চলে যায় আর পরমা স্বর্ণালীকে কোলে নিয়ে সেখানেই বসে থাকে। সুমনা সবসময় স্বর্ণালীকে নিজের মেয়ে বলে। আমার সন্তানকে সুমনা আদর যত্ন করে ভালোবাসে, এটা তো ভালো কথা, কিন্তু আমার মনের কোণে কেমন যেন ভয় হয়। মনে হয় সুমনা স্বর্ণালীকে আমার থেকে দূরে রাখতে চাইছে। কেমন যেন সবসময় স্বর্ণালীকে নিজের কাছেই রেখে দিতে মন চায়। তবে এটা কি আমার মনের ভুল ধারণা নাকি অন্য কিছু? তবে আমার যত কষ্টই হোক না কেন, আমি আমার দুই মেয়েকে আমি একসাথে ঠিক সামলাতে পারতাম। সাধু বাবা, সাধু বাবা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ধ্যানরত অবস্থায় সাধু বাবা চোখ খোলে। একসাথে পরমা, সুমনার ভোলাকে দেখতে পায়। পরমার দুই মেয়ে সোনালী আর কমলিনী ঘুমিয়েছিল। তুই পরমা না? বেশ অনেকগুলো মাস আগে তোর সঙ্গে আমার জঙ্গলে দেখা হয়েছিল। হ্যাঁ সাধু বাবা, আমি অচেতন অবস্থায় জঙ্গলে পড়েছিলাম আর আপনি আমায় আপনার কুটিরে আশ্রয় দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিলেন। সেদিন যদি আপনি আমার প্রাণ না বাঁচাতেন তাহলে আজ হয়তো আমি এখানে আসতে পারতাম না। সবই ওই বিধাতার লীলা খেলা। বল, এতদিন পর আমার শরণাপন্ন হলি যে? আপনার আশীর্বাদে আমি এবার একা একা আসিনি সাধু বাবা। এই দেখুন, আমার অপয়া কপালে একজোড়া সুখের ছোঁয়া পেয়েছি আমি সন্তান সঙ্গে করে আপনার সাথে দেখা করতে এসেছি। এই দেখুন, আপনার দেওয়া সেই দুই ফুল দুটি আমি নিয়ম করে রোজ সকালে দেখতাম, আর আমি এই দুটো ফুলও উপহার পেয়েছি, আর তাদেরকে আমি আপনার সঙ্গে দেখা করতে নিয়ে এসেছি। আপনি ওদেরকে আশীর্বাদ করে দিন সাধু বাবা। এরপর পরমা ও সুমনা গিয়ে সাধু বাবার কোলে বাচ্চা দুটিকে তুলে দেয়। ভারী চমৎকার হয়েছে তোর মেয়ে দুটি। সবই আপনার আশীর্বাদ সাধু বাবা। না রে না, বললাম না, সবই বিধাতার লীলা খেলা। আমাদের আশীর্বাদ তো মাধ্যম মাত্র। আমি তোর দুই কন্যাকে আশীর্বাদ করে দিচ্ছি, ওরা জীবনে অনেক বড় হোক, বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক। এ কথা বলেই সাধু বাবা তার হাত উঁচু করে সেই বাচ্চা দুটিকে আশীর্বাদ করে। হঠাৎ করেই তার বাম কোলে থাকা স্বর্ণালী চিৎকার করে কাঁদতে শুরু করে। বাচ্চাটিকে কাঁদতে দেখে সাধু বাবা ভীষণ অবাক হয়, আর সুমনা কিছু না বলে হঠাৎ করে সাধু বাবার কোল থেকে সেই বাচ্চাটিকে তার কোলে তুলে নেয়। না না, কাঁদে না, কাঁদে না, এই তো আমি আছি তোর কাছে। কাঁদছিস কেন? থাম থাম স্বর্ণালী। কি হলো, কি ব্যাপারটা? আমি আশীর্বাদ করা মাত্রই ওই শিশু বাচ্চাটা এভাবে কান্না করে উঠলো কেন? এটা তো হওয়ার কথা নয়। আশীর্বাদ পেলে মন আরো শীতল হয় বাচ্চাদের, তাহলে বাচ্চার ক্ষেত্রে উল্টোটা হলো কেন? আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারছি এই বাচ্চাটির উপর কোনো কালো ছায়ার প্রভাব আছে, কিন্তু এতটুকু বাচ্চার বিষয়ে এসব কিছু বললে অযথা পরমা আর তার পরিবারের সকলেই চিন্তিত হবে। না না, ওদেরকে এমন দুশ্চিন্তায় ফেলা যাবে না। কি হলো কি সাধু বাবা? আমার মেয়েটা মানে স্বর্ণালী হঠাৎ করে এইভাবে কাঁদতে শুরু করলো কেন? কই, আপনার আশীর্বাদ পেয়ে কমলিনী তো কাঁদছে না, ও তো দিব্যি আপনার কোলে শুয়ে আছে। ও কিছু না, একটু পরে এমনটা ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, তোর মেয়ে কমলিনী ভারী লক্ষ্মী মন্ত্র। আমি দিব্যি বুঝতে পারছি কমলিনী যেন এক শুভ শক্তির প্রতীক।
কমলিনীর জীবন অনেক উজ্জ্বলময় হবে। ওর ভবিষ্যৎ হবে রাজরানীর মতো। বারে, আমার স্বর্ণালী বুঝি রাজরানী হবে না? ওর নামটার মধ্যে তো কেমন আভিজাত্য রয়েছে সাধু বাবা, আমি নিজে ওর নাম রেখেছি। সেও হতে পারে, তবে তাকে তার কর্মগুণ দিয়ে সবটা অর্জন করতে হবে। কমলিনীর সঙ্গে তালের তাল মিলিয়ে সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে, শুধু তার ভালো কর্মের ফল দিয়ে। তবে তবে কি সাধু বাবা? না, কিছু না, তোরা মনে রাখিস, স্বর্ণালীকে সব সময় কমলিনীর সাথে সাথে রাখার চেষ্টা করবি। কমলিনীর ছত্র ছায়ায় থাকলে এই স্বর্ণালীর ভবিষ্যৎও সুন্দর হবে। আর নয়তো যাগ্গে, আমি ওদের দুজনকেই মন ভরে আশীর্বাদ করি, ওরা দুজনে যেন জীবনে অনেক সুখী হয়। এরপর ওরা দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তিত হয়ে থাকায় ওদের আর সুমনার ভবিষ্যতের ব্যাপারে সাধু বাবার সাথে কথা বলতে মনেই থাকে না। তাই ওরা সেখান থেকে বাড়িতে ফিরে আসে। আরো একটি রাত পেরিয়ে যায়। পরদিন গ্রামের কয়েকজন মেয়ে বউরা পরমাদের বাড়িতে আসে স্বর্ণ আর কমলকে দেখার জন্য। তোমাদের সন্তান হতো না বলে তোমাদের অনেক ছোট বড় কথা শুনিয়েছি বড়মা, আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। না গো দিদি, আমি ওসব কিছু মনে রাখিনি, তাই ক্ষমা করার প্রশ্ন আসছে কেন? সত্যি খুব ভালো মনের মানুষ বড় মা, তাই তো ওসব কথা মনে রাখেনি। যাকে আমরা কিন্তু সত্যি খুব খুশি হয়েছি। তোমরা যখনই তোমাদের সন্তানের খবর পেয়েছি, ওদের দীর্ঘায়ু কামনা করি, ওরা যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারে। তোমাদের এই আশীর্বাদটুকুই তো আমাদের জন্য যথেষ্ট। এরপর তারা কুশল বিনিময় সেরে সব মহিলা যে যার মতো চলে যায়। আমার ভালো কিছু উপহার চাই, আমার বাবা হিসাবে তুমি আমায় ভালো একটা উপহার দেবে। আরে বাবা, হয়েছে হয়েছে, এবার থাম। ভালো উপহার দেইনি তো? কি দিয়েছি? ফুলের সে বড় উপহার আর কিছু হতে পারে নাকি? জন্মদিনে তোকে একগুচ্ছ ফুলের তোড়া শুভেচ্ছা জানিয়েছি, এটাই তো তোর জন্য অনেক। ও মা, তুমি বাবাকে কিছু বলছো না কেন? আগের বার তো বাবা আমায় আমাদের নিজেদের বাগানের ফুল গাছের ফুল ছিঁড়ে এনে মালা বানিয়ে পরিয়ে দিয়েছিল, আর এবার আমাদের বাগানের ফুল দিয়ে আমাকে ফুলের তোড়া বানিয়ে এনে দিয়েছে। ওই নিয়েই সন্তুষ্ট থাক বাবা, তোকেও তো তাও ফুল দিয়ে মালা অথবা তোড়া বানিয়ে এনে দিয়েছে, আর আমার কপালে তো কোনোদিনও সেটাও জোটেনি। বিয়ের পর কত করে বলেছিলুম যেন যে কোনো একটা বিবাহ বার্ষিকীতে আমায় একটা সোনার অলংকার গড়িয়ে দেয়, তাও তো আজ পর্যন্ত কোনোদিনও দিল না। ওই বিয়ের সময় যে কটা অলংকার দিয়েছিল তাই রয়েছে আমার, আর তুই কি না কিপটে লোকের কাছ থেকে দামি কিছু উপহার চাইছিস? কি তোমরা আমায় কিপটে বলো আর যাই বলো, আমার এত গুছানো সহায় সম্পত্তি সবকিছু তোমার ছেলেরই তো থাকবে গো গিন্নি। এক সময় আমার এই সম্পত্তি তো তোমাদের ছেলেই ভোগ করবে, তাই এখন অযথা ওই উপহার দিয়ে পয়সা নষ্ট করা কি দরকার? ওকে লাভ ক্ষতিটা ভালো করে বোঝাও গিন্নি। থাক, আপনার মতো আর লাভ ক্ষতি শেখাতে হবে না আমার ছেলেকে। আপনার মতো করে জীবন পার করলে জীবনের সব শখ আহ্লাদ বলে কিছুটি থাকবে না। আজ মরে গেলে তো কাল দুদিন, তাহলে এত সয় সম্পত্তি জমিয়ে কি হবে? যদি জীবনে একটু সুখ আর শখ আহ্লাদি পালন করতে না পারলাম। এই নিতাই, চল তো আমরা আমাদের কাজে বেরোই। এ মা ছেলে কথায় এখানে থাকা অবধি শেষ হবে না, তাই মানে এখান থেকে আমায় কেটে পড়লেই ভালো হয়। এ কথা বলেই মোড়ল তার চামচে নিতাইকে সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোড়ল বাড়ি থেকে বেরিয়ে গেলে ছোট্ট ছেলে আবির আবারও কান্না জুড়ে বসে।
কাঁদিস না বাবা, কাঁদিস না। এ তো আমাদের জীবনের প্রতিদিনেরই ঘটনা। আজ নতুন কিছু নয়, তোর জন্য আমি 7 পদের ভোজনের আয়োজন করেছি, সেগুলো খাবি চল। আমি কিছু খাবো না, কিছু খাবো না আমি। এ কথা বলে আবির দৌড়ে তার ঘরের ভেতরে চলে যায়। রাত হয়ে যায়। ওদিকে পরমা সোনালীকে নিয়ে কাঁদো কাঁদো মুখ করে তার ঘরেই বসে থাকে। তখনই ভোলা বাড়িতে ফেরে, আর পরমার কাঁদো কাঁদো মুখ দেখে ভোলা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার পরমা? তুমি এভাবে কাঁদো কাঁদো মুখ করে বসে আছো কেন? দেখো না, সুমনা আমার স্বর্ণালীকে কিছুতেই আমার কাছে দিচ্ছে না। শুধু খাওয়ানোর সময় হলে আমার কাছে নিয়ে আসছে, আর তারপর সারাক্ষণ ওর কাছেই রেখে দিচ্ছে। আমার দুটোই তো সন্তান, দুটোর প্রতি তো আমার মায়া মমতা আছে। একটাকে রেখে আরেকটাকে নিয়ে কি করে থাকি আমি? আর একটাকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত করে আরেকটাকে কি করে ভালোবাসি বলতে পারো? তাছাড়া সাধু বাবা তো বলেছে স্বর্ণ আর কমলকে সবসময় একসাথে রাখতে, কিন্তু সুমনার জন্য ওরা যমজ 2 বোনের জন্মের পর থেকে ওরা আলাদা আলাদা থাকছে। এটা যে আমার মোটেই ভালো লাগছে না গো। ও এই ব্যাপার। আমি তো সুমনাকে বলেছিলাম যে তোমার একসাথে দুটো বাচ্চা সামলাতে কষ্ট হয়ে যাবে, তাই ও যেন একটাকে দেখে রাখে। তাই হয়তো ওর কাছে নিয়ে রেখেছে। তুমি কষ্ট পেও না, আমি যাচ্ছি সুমনার কাছ থেকে স্বর্ণালীকে নিয়ে আসছি তোমার কাছে। এরপর ভোলা সুমনার ঘরে যায়। না দাদা, আমি স্বর্ণালীকে ছাড়া থাকতে পারবো না। তোদের দুটো সন্তান, ওটাকে নিয়ে বৌদিক থাকুক আর আমার কাছে এটা থাকুক। আমার তো আর কেউ নেই বল। স্বর্ণালীকে আঁকড়ে ধরে আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। তাই তোরা কি চাস আমার জীবনের দুঃখ কষ্ট ভুলে আমি একটু শান্তিতে চাই? এটা কি তোরা চাস না? কিন্তু তাই বলে সুমনা, সাধু বাবা কি বলেছেন তোর মনে নেই? তিনি তো বলেছিলেন সোনালী আর কমলিনীকে সব সময় একসাথে এক জায়গায় রাখতে। ওরা তো একই বাড়িতে আছে দাদা। আমি স্বর্ণকে নিয়ে দূরে কোথাও কি পালিয়ে যাচ্ছি নাকি? ওরা তো একই বাড়িতেই বেড়ে উঠবে। শুধু স্বর্ণকে আমি আমার কাজে রাখতে চাই সব সময়। একটু বৌদিকে তুমি বুঝিয়ে বলো, বৌদি নিশ্চয়ই বুঝবে আমার কষ্টটা। ভোলা তার বোনের আবেগঘন কথার পিছে আর কোনো জবাব দিতে পারে না, তাই সে খালি হাতে ঘরে ফিরে আসে। কি হলো কি গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? তার মানে সুমনা আমার স্বর্ণকে দেয়নি তোমার কাছে? ওগো, আমার স্বর্ণকে আমি কি আমার কাছে পাবো না কখনোই? অমন করে কেন বলছো পরমা? সুমনা তো ভারী অভাগী, স্বামী সন্তান কোনো কিছুই নেই। তাই আমার স্বর্ণালীকে আঁকড়ে ধরে একটু বেঁচে থাকার চেষ্টা করছে। এতে ক্ষতি কি বলো তো? তাছাড়া স্বর্ণালী তো দূরে কোথাও চলে যাচ্ছে না, ও তো আমাদের চোখের সামনেই বেড়ে উঠছে একই বাড়িতে। তুমি বরং সুমনাকে কিছু বলো না, বেচারি স্বর্ণকে নিয়ে একটু সুখে থাকুক। এবার কমলকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো। আমিও সারাদিন খেটে খুঁটে এসেছি, আমাকেও একটু ঘুমাতে দাও। এরপর পরমা আর কিছুই বলতে পারে না, শুধু নীরবে 2 ফোঁটা চোখের জল ফেলে আর তার মেয়ে কমলকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। এরপর কেটে যায় বেশ কয়েকটি বছর। কমলিনী এবং স্বর্ণালী এখন সদ্য কিশোরী। একসাথে খেলায় মেতে ওঠা, একসাথে খেতে বসা, সবকিছু একসাথে করলেও ওদের মনের মধ্যে তৈরি হয় বিশাল ফাঁক। আর তার জন্য দায়ী কেবলমাত্র সুমনা, কারণ সে স্বর্ণের মনে সবসময় তার বাবা মার প্রতি এবং তার যমজ বোন কমলের প্রতি বিষিয়ে তুলত। আর এভাবে স্বর্ণের মনে সবার জন্য ঘৃণার জন্ম নিতে থাকে দিনের পর দিন। পরমা, এই দেখো বাজার করে এনেছি, এগুলো ধরো। দাও দাও, এক হাতে তো দেখছি বাজারের থলে, আর অন্য হাতে ওই থলেটার মধ্যে কি আছে গো? আরে এটার মধ্যে আমার 2 মেয়ের জন্য 2টো জামা আছে। বাজারে দেখলাম নতুন এক ধরনের জামা উঠেছে, তাই 2 মেয়ের জন্য কিনে নিয়ে এলাম। ও মা, তাই নাকি? তোমার তো দেখছি খুব শখ। কই, আমার জন্য তো কোনোদিনও এরকমটা আনোনি গো।
সে কি গো পরমা, তুমি কি এখন নিজের মেয়েদের সাথে হিংসে করছো নাকি? না গো না, আমি বরং খুশি হয়েছি, আর তার চেয়েও খুশি হবে তোমার মেয়েরা। দাঁড়া, ওদের ডাকছি। স্বর্ণ, কোমল, কোথায় তোরা মা? এদিকে আয়, দেখ তোদের বাবা তোদের জন্য কি এনেছে। মায়ের ডাক শুনে স্বর্ণকমল ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে, সেই সঙ্গে বেরিয়ে আসে সুমনাও। কি রে দাদা, মেয়েদের জন্য কি নিয়ে এসেছিস দেখি দেখি। এরপর ভোলা ব্যাগের ভেতর থেকে দুটো জামা বের করে সুমনার হাতে দেয়। সেখানকার একটি জামা ছিল লাল রঙের আর একটি ছিল হলুদ রঙের। লাল রংটি ছিল কমলের ভীষণ পছন্দ, কিন্তু সুমনা সে কথা আগে থেকেই জানতো, তাই সে ইচ্ছে করে লাল রঙের জামাটি স্বর্ণকে দিয়ে দেয়। বাহ, এই লাল রঙের জামাটা আমার স্বর্ণের বেশ দারুণ লাগবে। লাল রংটা তো কমলের ভীষণ পছন্দ সুমনা, ওটা তুমি স্বর্ণকে কেন দিচ্ছ? কমলকে দাও, আর হলুদ রংটা দাও স্বর্ণকে। দেখলি তো স্বর্ণ, দেখলি তোর মা সব সময় কমলকেই ভালোটা দিতে চায়, তোর পছন্দ অপছন্দ নিয়ে সে কখনো ভেবেছে নাকি? কমলেরই যেমন লাল রং পছন্দ, আমারও লাল রং পছন্দ, তাই এই লাল জামাটা আমি নেব মা। তোর লাল রং পছন্দের? কই, আমি তো এতদিন জানতাম তুই লাল রঙের চেয়ে হলুদ রংটাই বেশি পছন্দ করতিস, আর আজ হঠাৎ তোর পছন্দ পাল্টে গেল। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না মা। আমি যখন বলেছি আমি লাল রঙের জামাটি নেব, লাল রঙের জামাটিই নেব। আর তাছাড়া এখানে আমার এই হলুদ রংটা ভালো লাগছে না, হলুদ রংটা তুমি কমলকে দিয়ে দাও। হ্যাঁ, কমলের সঙ্গে হলুদ রংটা বেশ মানাবে, এটাই বরং কমল নেবে। কিরে মা কমল, তোর কোনো আপত্তি নেই তো? না না পিসি, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া স্বর্ণ যেটা নিয়ে খুশি সেটাই নিক। মা, তুমি আর এত কথা বলো না। আমি সবসময় লাল রং পছন্দ করে বলে কি লাল রঙই নিতে হবে, আমি এই হলুদটাই নিই। বেশ, আমার কোমল মা যখন বলে দিয়েছে ওর হলুদ জামাটা নিতে আপত্তি নেই, তাহলে তোমরা আর এত সব বাসাবাসি করো না তো পরমা। চলো এবার ঘরে চলো, আমার বড্ড খিদে পেয়েছে, একসাথে সবাই মিলে খেতে বসি, চলো। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। স্বর্ণ আর কমল বেশ বড় হয়েছে। কৃষকেরা মাঠে ফসল কাটায় ব্যস্ত। মোড়ল কর্তা তখন মাঠের মাঝখানের পথ দিয়ে একাই হেঁটে যাচ্ছিল। হঠাৎ তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ রে, এবার মাঠের ফসল কেমন ফললো? এই তো কর্তা বাবু, মোটামুটি ভালোই। হারু কথা বলতে তার পাশে দাঁড়িয়ে থাকা রঘু চোখ টিপে ইশারা করে ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কি বোকা নাকি রে হারু? তুই মোড়ল কর্তাকে কেন বলতে গেলি যে আমাদের এবার মাঠের ফসল মোটামুটি ভালোই ফলেছে? মোড়লকে আরো বেশি খাজনা দিতে চাস নাকি তুই? ঠিকঠাক কথা বলতে পারিস না, তাহলে কথা বলতে যাস কেন? আমি হলে তো বলতাম এবারে একেবারে যা ইচ্ছে তাই ফসল হয়েছে, তাহলে মোড়লকে কম খাজনা দিতে হতো। আমি কি বুঝতে পারিস রে? তোর জন্য মোড়ল যদি এবার বেশি খাজনা চেয়ে বসে না, তবে তোর খবর আছে, এই আমি বলে দিলুম। না না, ওভাবে ভয় দেখাস না। মানে মোড়ল কর্তা, এবারের ফলন তেমন একটা ভালো হয়নি, ওই তো মোটামুটি আর কি। সে কি রে, মোটামুটি ভালো মানে? আমি তো দেখছি বিপুল পরিমাণ ফলন ফলেছে এবার। আমার সাথে তোরা রসিকতা করছিস বুঝি? না না মোড়ল কর্তা, সে সাহস কি আছে নাকি আমাদের? তাহলে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি মাঠ ভর্তি সোনালি ফসল, আর তোরা আমার চোখে মুখে মিথ্যে বলছিস যে এবারের ফসল ফলেনি। সব আমায় কম খাজনা দেওয়ার মতলব, তাই না? কিন্তু আমার চোখকে ফাঁকি দিয়ে বেঁচে যাওয়া এত সহজ নয়, এতদিনও সে কথা বুঝে উঠলি না। যাগ্গে, চালাকিটা ভালোই করেছিস, তবে কুল করতে পারলি না। সময় মতো ঠিকঠাক খাজনা আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবি। তোদের কাছ থেকে ঠিকঠাক খাজনা পেলে তবেই তো আমি মহারাজের কাছে ঠিকঠাক খাজনা পৌঁছে দিতে পারবো।
আগে মোরল কর্তা, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিকঠাক খাজনা আপনার বাড়িতে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, মনে থাকে যেন। আমি এবার চলি রে। নিতাইটাও আজ সঙ্গে আসেনি যে মাথার উপর ছাতাটা ধরে রাখবে। এই রোদে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চললুম। আসুন মোরল কর্তা। এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। কি রে, মোরল কর্তাকে মিথ্যে বলে খুন করতে পারলি? মোরল কর্তা কি তার চোখ কপালে তুলে রেখেছে নাকি? মাঠ ভর্তি এত ফসল থাকতেও তাকে এই ডাহা পড়া মিথ্যে কথা কি করে বলবো বল? দেখেছিস স্বর্ণ, দেখেছিস তোর মা সব সময় ওই কমলকেই ভালো জিনিসটা দিতে চায়, তোর কথা একটিবারের জন্য চিন্তাও করে না। হ্যাঁ, আমি তো সব সময় সেটাই দেখি পিসিমা। আজ তো এটা নতুন দেখছি না। ছোট থেকে মা সব সময় আমাকে আর কোমলকে ভেদাভেদ করে, আর কোমলকে ভালোটা খাওয়াতে চায়, ভালোটা পড়াতে চায়। আর আমি আমি কি দোষ করেছি বলো তো? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, আমি কি আদৌ আমার মায়ের নিজের মেয়ে? নেহাত আমি আর কোমল জমজ হয়েছি, তাই আমাদের চেহারার মিল। এইটুকু মিল না থাকলে তো আমি কোনোদিন বিশ্বাসই করতাম না যে আমি আর কোমল একই মায়ের মেয়ে। এই তো হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, তেমনি মায়ের ভালোবাসাও সব সন্তানদের জন্য এক হয় না রে। ছোট থেকে আমি তো বুঝতে পেরেই তোকে এত আদর যত্নে বড় করেছি। থাক মা স্বর্ণ, তুই আর কষ্ট পাস না, আমি তো আছি তোর জন্য। হ্যাঁ পিসিমা, তুমিই তো আমার সব, তুমিই তো আমার ভরসা। আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমার চোখে তো তুমিই আমার মা। হ্যাঁ রে পিসিমা, এই তো তোর মুখ থেকে এইটুকু মা ডাক শুনবো বলেই তো এত আদর যত্নে তোকে বড় করেছি। এতে আমার শান্তি, আমার জীবন সার্থক। তখনই ঘর থেকে ভোলার ডাক ভেসে আসে। কিরে সুমনা আর স্বর্ণা, তোরা কি খেতে আসবি না নাকি? খাবার বেড়ে বসে আছি তো আমরা, আর তোদের জন্য অপেক্ষা করছি। শিগগিরই আয় বলছি। আসছি দাদা, আসছি। চল মা, চল খেতে চল। চলো পিসিমা। হ্যাঁ রে নিতাই, তুই আমার কোকা আবিরের ঠিকানাটা ঠিক মতো জানিস তো? ও শহরে ঠিক কোথায় কোন গলিতে ওর বাড়ি সেটা চিনিস তো? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমি তো আগেই কয়েকবার গিয়েছি। আমি চিনি ছোট কর্তার বাড়ি, আমি চিনি গো। আপনি নিশ্চিন্তে আমার কাছে জিনিসপত্রগুলো দিয়ে দিতে পারেন, আমি ঠিক ছোট কর্তার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বেশ, তবে দেখিস বাপু, শহরে গিয়ে আবার অলি গলি হারিয়ে ফেলিস না যেন। আমার কিন্তু ভয় হয়। অনেক কষ্ট করে আমি আমার আবিরের জন্য নিজের হাতে নাড়ু, মুড়ির মোয়া আর নারকেল পিঠে এসব বানিয়েছি। তুই এগুলো নিয়ে হারিয়ে গেলে আমার খোকার কপালে এসব জুটবে না। আরে না না, বলছি তো আমি পারবো, আপনি কোনো চিন্তা করবেন না তো গিন্নিমা। ঠিক আছে, তবে কর্তা বাবু বাড়িতে ফিরে আসার আগেই তুই এগুলো নিয়ে রওনা হয়ে যা। এই যে কাচের বয়ম, এতে করে আমি নাড়ু, মোয়া সব কিছু পুরে দিয়েছি। আর এই তোলেতে সব কিছু রাখ। এটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়, দেখি বাঁচা। গিন্নিমায়ের তাও পুটলিতে বাঁধা নাড়ু বয়াম নিয়ে যেতে থাকে নিতাই। তখনই মোড়ল মশাই বাড়িতে ফিরে আসে। কিরে নিতাই, তুই এভাবে হন্তদন্ত হয়ে কোথায় চললি? হাই বিধাতা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মোড়ল কর্তাকে এখনই আসতে হলো বাড়ির দুয়ারে। নিতাইটা বেরিয়ে যাওয়ার পরে এলে কি এমন ক্ষতি হতো শুনি? মানে না, মানে কিছু না, কিছু না কর্তা বাবু। তুই এমন আমতা আমতা করছিস যেহেতু, তাহলে তো এমন কিছু নিশ্চয়ই আছে যেটা তুই আমার কাছ থেকে লুকাতে যাচ্ছিস। ও বাবা, গিন্নিকেও এখানে দেখছি। তার মানে তোরা দুজনে মিলেই আমায় লুকিয়ে কোনো কারসাজি করার চেষ্টা করছিস দেখি। দেখার মধ্যে কি আছে। এরপর
মোড়ল কর্তা নিতাইয়ের কাছ থেকে জোর করে সেই ব্যাগটি কেড়ে নেয় এবং সে সেটা খুলতেই দেখতে পায় সেখানে নাড়ু ম এবং মুরগি। ও মা, এগুলো দামি দামি জিনিস দিয়ে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? এভাবে বলছো কেন? এগুলো আমার কোকার খুব পছন্দ, তাই ওর জন্য শহরে পাঠাচ্ছিলাম। কেন, তোমার ছেলে বাড়িতে এলে বুঝি এগুলো খেতে পারতো না? আর ছেলেকে খাওয়ানোর জন্য শহরে পাঠাচ্ছো, বেশ ভালো কথা। কিন্তু এত করে কেন বাড়াচ্ছো? অল্প পরিমাণে ছোট্ট একটা পুটলিতে বেঁধে দিলেই তো হতো। না মানে, শহরে পাঠালে আমার ছেলে একা একা তোর খাবে না। ওর বন্ধু বান্ধব তোর সাথে থাকে, তারাও দু একটা খাবে। আর চি 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 মোড়ল কর্তা, নিজের ছেলের পছন্দের খাবার জিনিস পাঠাচ্ছি, তা নিয়েও তুমি এমন করছো? এই শোনো, এইসব ন্যাকা কান্না আমার সামনে দেখাবে না। এইসব কিছু করতে অনেক পয়সা লাগে। এগুলো বানাতে মোট কত পয়সা খরচ হয়েছে বলো তো? এগুলো তো সব আমার গাঠির পয়সা দিয়েই বানিয়েছো। আর পয়সা খরচ করে জিনিস বানিয়ে আমি পরে ছেলেপেলেকে কেন খাওয়াবো? শোনো, এগুলো কোথাও যাবে না। এই নিতাই, এসব কিছু রান্না করে রেখে আয়। আর খোকা বাড়িতে এলে তারপর এগুলো খাবে। এগুলো শহরে নিয়ে যেতে হবে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্ব।